ওকে, তো গুড ইভিনিং সবাইকে আবারও। আশা করি সবাই শুনতে পাচ্ছ আমাকে। শোনা যাচ্ছে? জি স্যার। ওকে। তো আমরা আলোচনা করছিলাম ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক্স। তো এই লিঙ্গুইস্টিক্সের আমরা চ্যাপ্টার 2-তে ছিলাম, তাই না? জি স্যার। আচ্ছা, তো চ্যাপ্টার 2 এর আমরা কি শেষ করেছিলাম না বাকি ছিল কিছু? স্যার ওই যে ফ্রেজ স্ট্রাকচারটা শুধু বাকি ছিল। আচ্ছা, ইউনিভার্সাল গ্রামার, কম্পিটেন্স, পারফরমেন্স এগুলো আলোচনা করছিলাম। ডিপ স্ট্রাকচার, সারফেস জি স্যার। স্ট্রাকচার এগুলো হয়েছে না? সিনট্যাগমেটিক, প্যারাডিগমেটিক এগুলো আমরা আলোচনা করেছিলাম। ডিফারেন্স বিটুইন কম্পিটেন্স অ্যান্ড পারফরমেন্স। জি বাকি আছে কোনটা গো? স্যার 24 পেজের 2.2 যে ফ্রেজ স্ট্রাকচার আছে না। ডিপ সারফেস, এইটা তাই তো? জি স্যার। আচ্ছা, সমস্যা নেই। হ্যাঁ, এটা একটু ভালো করে বুঝবা, ঠিক আছে? কারণ এখানে তোমাদের একটা করে দিয়ে দেওয়া হয়, একটা সেন্টেন্স দিয়ে দিয়ে ওইটাকে, এই ফ্রেজগুলোকে নির্ধারণ করতে বলে কিন্তু। তো এই জন্য একটু ভালো করে বুঝে নিবা, যাতে সমস্যাটা সমাধান হয়ে যায়। হ্যাঁ, তো সবাই সুস্থ আছো তো নাকি? বারবারই মনে হচ্ছে সবাই সুস্থ আছো তো। জি স্যার। জি হুম। স্যার, কারণ আলহামদুলিল্লাহ। দেশের যা অবস্থা চলতেছে, হ্যাঁ, মৃত্যু যেন কি খুবই স্বাভাবিক একটা টপিক না? প্রতিদিনই কোনো না কোনো ঘটনা ঘটতেছে, আর এক একটা আতঙ্কের কারণ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আতঙ্কের কারণ। কি যে হয়, কি যে করি আমরা। হ্যাঁ, বিশাল সমস্যা, বিশাল সমস্যা। তো এখানে ফ্রেজ স্ট্রাকচার বলতে, ফ্রেজ দিয়ে আমরা যে স্ট্রাকচারকে এক্সপ্লেইন করি, বিশ্লেষণ করি, বা আমরা প্রধানত সেন্টেন্স তৈরি করি হচ্ছে ওয়ার্ড অথবা ফ্রেজ দিয়ে। আমরা যখন পড়বো তখন কি ওয়ার্ড পড়বো নাকি ফ্রেজ পড়বো, কোনটা বলো তো? যখন একটা সেন্টেন্স পড়ি তখন আমরা কি পড়ি? এক একটা ওয়ার্ড পড়ি এইভাবে করে, নোয়াম চমস্কি, না ইন স্যার, ফ্রেশ পড়ি। নাইনটিন না স্যার, ফিফটিজ ফ্রেজ অনুযায়ী। ডেভেলপড, ফ্রেজ স্ট্রাকচার গ্রামার, বাই দিস হি ট্রাইড টু এক্সপ্লেইন দ্যাট দ্য ট্রেডিশনাল ভিউ অফ আইসি অ্যানালাইসিস ইজ নট এডুকেট মেথড অফ। এভাবে পড়ি, বলো। এভাবে পড়লে কেউ বুঝবে না হ্যাঁ স্যার, তোমার ফ্রেজ কথা। অনুযায়ী। বুঝবে না কেউ? স্যার। কেউ তোমার কথা বুঝবে না। আমাদেরকে কি করতে হয়? এক একটা করে ফ্রেজ ধরতে হয়। যেখানে ফ্রেজ আছে সেখানে ফ্রেজ, যেখানে ওয়ার্ড আছে সেখানে ওয়ার্ড। আমরা এক একটা অংশকে আলাদা করে চিহ্নিত করতে পারবো যে এইটুকু হলো একটা অংশ, এইটুকু একটা অংশ। যেমন হচ্ছে, নোয়াম চমস্কি ইন 1950s ডেভেলপড ফ্রেজ স্ট্রাকচার গ্রামার. By this, he tried to explain that the traditional view of IC analysis is not adequate method of treating human languages. তাহলে একটা প্রিপোজিশনাল ফ্রেজ, এইটুকু হলো আমাদের কোনো কমপ্লিমেন্ট, এইটুকু হলো আমাদের প্রিপারেশনাল ফ্রেজ, এইটুকু হলো সাবজেক্ট, এইটুকু হলো ভার্ব ফ্রেজ। এইভাবে করে আমাকে বুঝতে হয়। তাই এই ফ্রেজগুলো আমি ধরতে পারি কিনা সেটা এখানে বোঝানোর উদ্দেশ্য। তাই বলছে, নোয়াম চমস্কি কি করেছেন? আইসি অ্যানালাইসিস নামে একটা বিষয় তিনি তৈরি করে, মানে করেছেন, বলে বোঝানোর চেষ্টা করেছেন যে আইসি অ্যানালাইসিস সবসময় মানে কি কি বলবো, ইনএডুকেট মেথড, সবসময় এডুকেট মেথড না। তার জন্য তিনি ফ্রেজ স্ট্রাকচার গ্রামার তৈরি করেছেন, মানে সিস্টেমটা দিয়েছেন। এটার অল্টারনেটিভ ওয়ে হিসাবে, যে এইভাবে যদি আমরা বিষয়টা ভাবি তাহলে কি করতে পারি? এক্সপ্রেসিং দ্য ইনফরমেশন ফাউন্ড ইন আ সেন্টেন্স বাই মিনস অফ রিরাইট রুলস। তাই এটাকে সংক্ষেপে বলা হচ্ছে পিএসজি বা ফ্রেজ স্ট্রাকচার গ্রামার। এটাকে খুবই সিম্পলি তিনি দেখিয়েছেন। দিস ইজ আ প্রসেস অফ ফাইন্ডিং দ্য গ্রামাটিক্যাল ক্যাটাগরিজ। এর কাজ হলো গ্রামাটিক্যাল ক্যাটাগরিগুলোকে ফাইন্ড আউট করা, যেটা ওই সেন্টেন্সে বা ওই ল্যাঙ্গুয়েজে আছে। হেয়ার ফ্রেজ ইজ কনসিডার দ্য ইউনিট অফ অ্যানালাইসিস। তাহলে ফ্রেজ হচ্ছে এখানে ইউনিট, ওয়ার্ড না। এখানে ওয়ার্ড ইউনিট না, ফ্রেজ হচ্ছে ইউনিট নাকি? ফর দিস উই ফার্স্ট নোট হোয়াট সিনট্যাকটিক অর গ্রামাটিক্যাল ক্যাটাগরিজ টু এক্সিস্ট ইন আ গিভেন ল্যাঙ্গুয়েজ। তাহলে একটা ল্যাঙ্গুয়েজে কী ধরনের ক্যাটাগরি আছে, কী ধরনের বিষয়গুলো আছে, সেগুলো আমরা বুঝতে পারি। অ্যান্ড হোয়াট ডিফারেন্ট ইন্টারনাল স্ট্রাকচার ইচ অফ দিস ক্যান হ্যাভ। এবং এই প্রত্যেকটা সেন্টেন্সে কী ধরনের স্ট্রাকচারাল ব্যাপারগুলো আছে।
এইটাকে আমরা বিশ্লেষণের মাধ্যমে বুঝতে পারি। ফর এক্সাম্পল, এখানে যদি আমরা খেয়াল করি, অ্যান ইংলিশ সেন্টেন্স টিপিক্যালি কনসিস্টস অফ আ নাউন ফ্রেজ ফলোড বাই আ ভার্ব ফ্রেজ। এটাকে প্রধানত আমরা জেনারেলি বলে থাকি নাউন ফ্রেজ, ভার্ব ফ্রেজ। নাউন ফ্রেজ আসলে এর ভিতরে আরও আছে, কিন্তু ভার্ব দিয়ে ওটাকে বিশ্লেষণ করা হচ্ছে, যেটা আমরা বলি সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। আমরা প্রধানত বলে থাকি কি সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, কিন্তু এই লিঙ্গুইস্টিক্সে বলা হয়ে থাকে সাবজেক্ট অ্যান্ড নাউন ফ্রেজ এবং কি বলা হয় বলো? ভার্ব ফ্রেজ। হ্যাঁ, হচ্ছে এনপি প্লাস হচ্ছে ভিপি। যেমন হচ্ছে মাই ব্রাদার রিডস আ বুক। এইখানে নাউন ফ্রেজ কোনটুকু? মাই ব্রাদার। এনপি হচ্ছে মাই ব্রাদার, আর ভিপি হচ্ছে রিডস আ বুক। রিডস আ বুক। এই ভিপিকে আবার আলাদা করা যায়, কিন্তু এবার দেখো এই দুটাকে আলাদা করলাম। তাই বলছে মাই ব্রাদার ব্রট আ বুক, হ্যান্স উই রাইট আ ফ্রেজ স্ট্রাকচার রুলস সাবজেক্ট। দেখো মানে সেন্টেন্স, এটা এস মানে সেন্টেন্স, এনপি প্লাস হচ্ছে ভিপি। এখানে এস মানে সেন্টেন্স, এনপি মানে নাউন ফ্রেজ, ভিপি মানে ভার্ব ফ্রেজ। এইটুকু দিয়ে এটাকে আমরা সিম্পলি আমরা বলছি। এটাকে আবার প্রত্যেকটা ফ্রেজকে আলাদা করে ভাঙতে পারি আমরা। বলছে দিস সেইজ দ্যাট আ সেন্টেন্স মে কনসিস্ট অফ আ নাউন ফ্রেজ ফলোড বাই আ ভার্ব ফ্রেজ। উই কন্টিনিউ ইন দিস ওয়ে আনটিল উই হ্যাভ আ রুল ফর এভরি স্ট্রাকচার ইন দ্য ল্যাঙ্গুয়েজ। এইভাবে আমরা ভাঙতে 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 বিশ্লেষণে যতদূর যেতে পারি। আর ফ্রেজ স্ট্রাকচার গ্রামার কনসিস্ট অফ আ সেট অফ অর্ডার্ড রুলস। এটা আরও বিস্তারিত আলোচনা আছে পরবর্তী বিষয়গুলোতে। নন অ্যাজ রিরাইট রুলস, সিনট্যাক্সে বিশেষ করে, হুইচ আর অ্যাপ্লাইড স্টেপ ওয়াইজ। আর রিরাইট রুল হ্যাজ আ সিম্বল, দেখো সিঙ্গেল সিম্বল অন দ্য লেফট, ওয়ান অর মোর সিম্বলস অন দ্য রাইট। এই যে লেফট অ্যান্ড রাইট এইভাবে দেখায়, এইভাবে, ঠিক আছে? তো এ ইজ ফলোড বাই বি অ্যান্ড সি, সি ইজ ফলোড বাই ডি, মানে একটার পর একটা স্ট্রাকচার তুমি বসাই যাচ্ছ, সেটাকে বোঝানো হচ্ছে। ইন দিস মডেল দ্য লিঙ্গুইস্টস ফর্মালাইজেস দ্য গ্রামার বাই মিনস অফ জেনারেটিভ রুলস, মানে জেনারেট করা হয়, একটার পর একটা ফ্রেজ আমরা যুক্ত করে বড় করছি আস্তে আস্তে। সাচ সিস্টেমস আর কল্ড সিম্পল ফ্রেজ স্ট্রাকচার। যেমন এটাকে, এই সেন্টেন্সটাকে কি আমরা বড় করতে পারি না? মাই ব্রাদার্স রিডস আ বুক, এটাকে বড় করতে পারবো আমরা? বড় করা যায় নাকি? বলো তো। জি স্যার। যেমন বলতে মাই ব্রাদার হু স্টাডিজ ইন ক্লাস, মনে করো 10 বললাম, রিডস আ বুক। এখন বুকটাকে আমরা বলতে পারি না যে রিটেন বাই বললাম ট্যাগর, এই পর্যন্ত। আরো বড় করতে পারি আমরা? জি স্যার। আরো কি করতে পারি বড় করতে? আর কোথায়? রিডস ইন ক্লাস 10, কোথায়, কোন স্কুলে? অ্যাট এবিসি, তাই তো, হাই স্কুল মনে করো। আমরা এটা কি আর বড় করতে পারি না? স্কুলটা সিচুয়েটেড কোথায়? জি স্যার। সিচুয়েটেড, তাই তো, ইন দ্য ডিস্ট্রিক্ট অফ, মনে করে বললাম হচ্ছে বগুড়া, তাই তো। তাহলে মাই ব্রাদার হু স্টাডিজ ইন ক্লাস 10 অ্যাট এবিসি হাই স্কুল সিচুয়েটেড ইন দ্য বগুড়া ডিস্ট্রিক্ট অফ বগুড়া রিডস আ বুক রিটেন বাই ট্যাগর। ট্যাগর কে? হু ইজ, হু ইজ আ ফেমাস, কি বলবো, বেঙ্গলি, তাই তো, রাইটার অর পয়েট। কি করে তিনি, কি কি পেয়েছিলেন? অ্যাওয়ার্ডেড, হয় না? নোবেল প্রাইজ ইন লিটারেচার ফর হিজ, কি কি বলবো, রাইটিং গীতাঞ্জলি। হ্যাঁ, ফর হিজ songs of, তাই তো, সং সাফারিংস বা সং সাফারিংসই বলি। অফারিং কত সালে? ইন 1913 when India was under British ব্রিটিশ কলোনিয়াল রুল। হ্যাঁ,
আচ্ছা, ইম্পেরিয়াল বলতে চাইছিলাম, ইম্পেরিয়াল রুল, তাই তো? হুম। তাহলে কত বড় সেন্টেন্স, আমি তো বানাতে আছি, একটা পর একটা তথ্য দিয়ে যাচ্ছি নাকি? কিন্তু আমার হচ্ছে ছোট সেন্টেন্সটা হারিয়ে গেছে। আমরা যেন মূল সেন্টেন্সটা কি ছিল বলো? মাই ব্রাদার হ্যাঁ, আমার মূল সেন্টেন্স ছিল মাই ব্রাদার রিডস রিডস আ আ বুক। বুক। দেখো, এটার উপর ভিত্তি করে আমি তথ্য যোগাযোগ এখনো করা যেতে পারে, এখনো মানে পুরো এই পেজ শেষ করে দেওয়া যেতে পারে নাকি তথ্য দিতে দিতে। জি স্যার। এইভাবে ক্লজ এখন ফ্রেজ দিয়ে তুমি ভাইয়ের নামটাও দেওয়া যায়। হ্যাঁ বলো, হ্যাঁ ভাইয়ের নামটা দিয়ে দিতে পারো, মাই ব্রাদার, তাই তো? দিয়ে একটা ওয়ার্ড দিয়ে দাও, মাই ব্রাদার কি 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 বলবো, জামাল উদ্দিন নাকি? জি স্যার। জামাল উদ্দিন, সান অফ বলতে পারি না, সান অফ কামাল উদ্দিন, জি স্যার। তাই তো? এটা আমরা একটু ব্র্যাকেটের মধ্যে ইয়েটা কমাতে দিয়ে দিলাম, যাতে হুটা দিয়ে উদ্দিনকে বোঝাই, জামাল উদ্দিনকে, সান অফ কামাল উদ্দিন। আচ্ছা, এটা তো না, এখানে হবে কে। তো এই ব্যাপারগুলো যদি আমরা বিষয়গুলো খেয়াল করি তাহলে দেখা যাবে। আমরা কি বগুড়াকে বলতে পারি না? কোথায় বলতে পারি? বগুড়া কোন মানে বিভাগের অধীনে? আন্ডার রাজশাহী। রাজশাহী বিভাগ। রাজশাহী, তাই তো? তো এইভাবে কি করছি আমরা, একটার পর ধাপে 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 বসিয়ে 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 এত বড় সেন্টেন্সটা বানিয়েছি। তো এইভাবে বলছি, ইন দিস মডেল দ্য linguists formalizes the grammar by means of generative rules which explicitly assign the correct constituent structure to sentence। হ্যাঁ, কোনটা কোথায় বলবে সে কারেক্ট বিষয়গুলোকে জানায়। such systems are called simple phrase structure grammars। হ্যাঁ, ফ্রেজ স্ট্রাকচার গ্রামার বলা হয়ে থাকে। ইন সাম উই ক্যান সে দ্যাট দ্য কন্ট্রিবিউশন অফ চমস্কি টু লিঙ্গুইস্টিক্স, অথবা এগুলো দরকার নেই, কনক্লুশন এই কথাটা বলেছে। তো এই ফ্রেজ নির্ধারণ করে বলাটাই হচ্ছে ফ্রেজ স্ট্রাকচার গ্রামার। মোটামুটি বেসিক কনসেপ্টও দেওয়া হয়েছে, এটা নিয়ে সিনট্যাক্সে প্রচুর আলোচনা আছে, তোমাদের কয়েকটা মানে প্রায় 2টা ক্লাস লাগবে এই বিশ্লেষণ শেখার জন্য, ঠিক আছে? ওটা আমরা তখন শিখে নিব আর কি। তাহলে এই হলো মোটামুটি আমাদের আলোচনাটা, আশা করি বুঝতে পেরেছো সবাই। তাহলে লিঙ্গুইস্টিক্সে কী কী বিষয়ে আলোচনা হয়? এখানে আলোচনা হয় হচ্ছে ফোনোলজি, তাই তো? ফোনেটিক্স, ফোনোলজি, তারপর কি মরফোলজি, সিনট্যাক্স, তাই তো? গ্রাফোলজি নাকি? তারপরে প্র্যাগমেটিক্স, সিমেন্টিক্স, লেক্সিকোলজি। সোশিও লিঙ্গুইস্টিক্স, হ্যাঁ, হ্যাঁ লেক্সিকোলজি, হ্যাঁ অনেক বিষয়। তারপরে যে গ্রামারের বিষয়গুলো, হ্যাঁ, ইউজি, ইউনিভার্সাল গ্রামার, ল্যাড, এই সব কিছু বিষয় আমরা লিঙ্গুইস্টিক্সে জানতে পারি। দেখো, আমরা প্রত্যেকটা সাবজেক্ট পড়ছি আর নতুন নতুন কিছু আবিষ্কার করছি নাকি? হুম, বলো। যদি কারো পড়ার আগ্রহ হয় এবং যদি জ্ঞান অর্জনে আগ্রহী হয়, সে মনে হবে জানো বই কতগুলো পড়া যায়, যত তাড়াতাড়ি সম্ভব একটা বই কিনে পড়ে শেষ করতে হবে। হ্যাঁ, এরকম একটা আগ্রহ সবসময় কাজ করবে। কারণ কি, এক একটা বই পড়া মানে কি নতুন নতুন জ্ঞান ধারণা অর্জন করা, তাই না? তো এগুলো বই পড়ার আগ্রহ তৈরি করতে হবে। তুমি যদি বই পড়ো এবং সেই হিসাবে জ্ঞান অর্জন করো, তাহলে তুমি কখনোই পিছিয়ে থাকতে পারো না। বই পড়ুয়া মানুষ কখনো পিছিয়ে থাকে না, বুঝতে পারছো? বই পড়ুয়া মানুষ কখনোই পিছিয়ে থাকতে পারে না। আরে বাবা রে বাবা রে। এই ফেসবুক হয়ে মানুষ সুস্থ থাকতে পারতেছে না, পারতেছে বলো তো? হুম, না স্যার। মেন্টালি না কিন্তু স্যার। আমরা সুস্থ থাকতে পারতেছি না, কেমন জানি মুহূর্তের মধ্যে আমাদের মেন্টালিটি চেঞ্জ হয়ে যাচ্ছে। মাঝে মাঝে মনে হচ্ছে অনলাইন থেকে অফলাইনে চলে যাওয়া উচিত যদি সুস্থ থাকতে চাও মানসিকভাবে। পৃথিবীতে একবারই এসেছি আমরা, তাই না? আর স্যার মাঝে মাঝে মনে হয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো হচ্ছে টক্সিক মিডিয়া হ্যাঁ, এগুলো মনে প্ল্যাটফর্ম। হয় যে মানুষকে সুস্থ থাকবে, এগুলো একদম মানে ধ্বংস করে দেওয়া উচিত, অথবা নিজেকে এর থেকে দূরে থাকানো উচিত। আমার তো মাঝে মাঝে মনে হয় জি স্যার। যেখান থেকে পুরো দূরে সরে যায়, কিন্তু যেভাবে আমরা জড়িয়ে গেছি এখান থেকে, মানে হঠাৎ করে একদিন নেট না থাকলে থাকে যেমন মনে হয় যেন। তবে এই যে জুলাই বিপ্লবের সময় কয়েকদিন বন্ধ ছিল না, জি স্যার। খুব ভালো লাগছিল। 7 দিন একেবারে ইন্টারনেট ছাড়া যাচ্ছে তাই অবস্থা। মানে খুবই ভালো লাগছিল যে একটা শান্তি স্বস্তির ভিতরে মানুষের সাথে গল্প করা, একসাথে ইয়ে করে ভালো লাগছিল। এই অনলাইন যেন আমাদের ঘুম থেকে শুরু করে আমাদের চিন্তা ভাবনাগুলোকে একদম এলোমেলো করে তুলে দিয়েছে। হুম, মানে কিছু করারও নাই। মানে মানুষ এখন মৃত মানুষের ভিডিও করতেছে, দেখাচ্ছে, তাই না? মানুষ অ্যাক্সিডেন্ট করছে, রক্ত দেখাচ্ছে, মানে
অদ্ভুত অদ্ভুত জিনিস দেখাচ্ছে যেগুলো আসলে জি স্যার। একজন মানুষ দেখার সাথে সাথে অনেকে সহ্য করতে নাও পারে। হ্যাঁ, স্যার এখন মানবতা হয়ে গেছে ফোনের মধ্যে, হ্যাঁ, এখন সবাই এই আমরা অবস্থা। ওই সেই কি বলবো এখানে ধর্মীয়, রাজনৈতিক, আইনি আর কোনো ব্যবস্থায় যেন কাজ করছে না। সব আমরা জি উন্মাদ স্যার। হয়ে গেছি, আমরা মোটামুটি উন্মাদ হয়ে গেছি। এখানে শিক্ষা দীক্ষায় আর কোনো কাজ নেই। হ্যাঁ, এখন আর শিক্ষা দীক্ষা দিয়ে কাজ নেই। এখন পারিবারিক মানে বন্ধনটা ঠিক রেখে নিজে মানে শান্তিতে থাকতে পারাটা এখন মূল উদ্দেশ্য হওয়া উচিত। এই সোশ্যাল মিডিয়া টিডিয়া থেকে দূরে থাকা। আমি তো নিউজ পেপার আর পড়ি না। হ্যাঁ, আমি নিউজ পেপার টেস্ট পেপার পড়াই, কারণ নিউজ পেপারে যদি 100টা খবর থাকে তার ভিতরে মনে করবো 99 হচ্ছে নেগেটিভ খবর। এবং জি নিউজ স্যার। পেপারের তো যে নিউজগুলো খোঁজে ওগুলো তো আমাদের তথ্য দেওয়ার জন্য যে খোঁজে তা না। ওরা খোঁজে কোনগুলোকে আকর্ষণ করা যায় আমার পেপার বিক্রি হবে এরকম। আর ঘটনা পাইলে তো ওরা মোটামুটি মহা খুশি। সাংবাদিকরা বড়দিন বা হচ্ছে স্যার এখন বিজয়ের দিন। সবকিছু হয়ে গেছে ভিউ নির্ভর। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপারটা। এর ভিতরে কোয়ালিটেটিভ কিছু অবশ্যই করতে হবে, যেগুলোর থেকে কোয়ালিটেটিভ বিষয়গুলোর থেকে এত বেশি বাজে জিনিস ছড়িয়ে পড়তেছে যেগুলো পুরো খারাপ হয়ে যাচ্ছে। এগুলোকে আমরা পজিটিভ কাজে ব্যবহার করতে পারছি না। হ্যাঁ, কালকে ধরো ওই ঘটনাটা দেখার পর রাতে তো ঠিকমতো ঘুমই হয়নি আমার। ওই যে বাস যখন ডুবে যাওয়া ওই ঘটনাটা। এখন আবার দেখতেছি একটা ভিডিও কিছুক্ষণ আগে দেখলাম, আমাদের ক্লাস করার আগে, যে একটা অ্যাক্সিডেন্ট করে মানুষ পড়ে আছে সব। হুম, রক্ত টক্ত বার হয়ে আছে, ওটা ভিডিও করে দেখাচ্ছে। হ্যাঁ, মানে সুস্থ থাকার স্যার মতো। অতটা মানুষ হিসেবে মানে এগিয়ে না আসা, মানে এটাই হয়ে গেছে মেন্টালিটি। হুম, না, এটা খুবই বাজে লাগতেছে। মাঝে মাঝে মনে হচ্ছে আমি মাঝে মাঝে এরকম সিদ্ধান্ত নিয়ে ফেলি যে অনলাইন জাতীয় যে জিনিসগুলো আছে এগুলো থেকে বের হয়ে আসা দরকার। কারণ এই ক্ষেত্রে তুমি স্যার যদি সত্যি মানুষ। বলতে আমি কয়েক মাস যাবত আর কি মানে ফেসবুককে আনইনস্টল করে রাখছি, জাস্ট মেসেঞ্জারটা রাখছি। হুম, এইভাবে চলতেছে। হুম, না, এটা এরকমই হওয়া দরকার। আমি তো মোটামুটি ধরো এই যে তোমাদের পড়ানো মেসেজের উত্তর দেওয়া করতে করতে আমার কাছে মনে হয় যে ধর এগুলো মাঝে মাঝে তো আমার একদম বিতৃষ্ণার মধ্যে চলে গেছে মোটামুটি। হ্যাঁ, বিশেষ করে এই জাতীয়, হ্যাঁ, পড়াশোনা রিলেটেড বিষয়গুলো থাকবে, সংবাদ থাকবে না কেন, কিন্তু এগুলো একটু বেশি খারাপ হয়ে যাচ্ছে। ওকে, তো ঠিক আছে, আমরা তাহলে থার্ড চ্যাপ্টারে চলে যাই। হ্যাঁ, এই সেকেন্ড চ্যাপ্টার নিয়ে কারো কোনো প্রবলেম আছে, কোনো বিষয় জানার আছে? না স্যার। আচ্ছা, স্যার এত এই দুটো চ্যাপ্টার যে আমরা পড়লাম এই দুটো জাস্ট ইন্ট্রোডাকশন। একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ নিয়ে আর একটা হলো লিঙ্গুইস্টিক্সের ব্যাপারটা নিয়ে। এরপর যেগুলো আছে সেগুলোই হলো আমাদের মূল আলোচনার বিষয়। কি ব্যাপার এটা? আচ্ছা, এখানে 3, 4, 5 এই তিনটা হলো সাউন্ড বা এই জাতীয় বিষয় নিয়ে আলোচনা। 3 নম্বর চ্যাপ্টারের নাম হচ্ছে ফনেটিক্স। ফনেটিক্সকে 3টা চ্যাপ্টার ভাগ করা হয়েছে। প্রথম 2টা চ্যাপ্টারে এটাও ফনেটিক্স, চ্যাপ্টার 4ও হচ্ছে ফনেটিক্স। এখানে হচ্ছে কনসোনেন্ট সাউন্ড নিয়ে আলোচনা, আর ওখানে হচ্ছে ভাওয়াল সাউন্ড নিয়ে আলোচনা। এই আর ফনেটিক্স কি তা তো আমরা জেনে আসলাম। ফনেটিক্স হচ্ছে স্পিচ সাউন্ড নিয়ে গবেষণা করা বা পড়াশোনা করা, যেখানে 3টা স্টেজে সাউন্ডের অবস্থানকে বোঝায়। একটা হচ্ছে প্রোডাকশন করা, যেটা আমি সাউন্ড তৈরি করছি, তারপর বাতাসের মাধ্যমে তোমাদের কানে পৌঁছাচ্ছে, এটা হচ্ছে ট্রান্সমিশন, তারপর তোমার কান ওটাকে রিসিভ করার মাধ্যমে ব্রেনে গিয়ে পারসেপশন হচ্ছে। এই প্রক্রিয়াটা নিয়েই আলোচনাটা হচ্ছে ফনেটিক্সে হয়। এই কাজগুলো করার জন্য আমরা জানি ফনেটিক্সকে 3টা বেসিক মেজর ব্রাঞ্চে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আর্টিকুলেটরি ফনেটিক্স, যেটা আমার সাউন্ডটা ক্রিয়েট করতে সাহায্য করে, অ্যাকস্টিক ফনেটিক্স যেটা আমার ট্রান্সমিট করতে সাহায্য করে, আর অডিটরি ফনেটিক্স যেটা আমার ওই সাউন্ডটাকে রিসিভ করে পারসিভ করতে সাহায্য করে। এইভাবে 3টা প্রক্রিয়ার জন্য 3টা বিষয়কে দেওয়া হয়েছে। তাহলে হচ্ছে এটা আর্টিকুলেট করা, মানে ওটাকে একটা রূপদান করা, আর্টিকুলেটরি ফনেটিক্স, অ্যাকস্টিক ফনেটিক্স এবং অডিটরি ফনেটিক্স, যেটা আমরা আগেও পেয়েছিলাম। এখন এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আছে। এগুলো তোমাদের ছবি তৈরি করতে পারতে হবে। এই যে আমরা যে কথা বলছি এই কথাটা একটা বিশেষ কি অঙ্গ শুধু তৈরি করতেছে, নাকি অনেকগুলো অঙ্গ এর সাথে জড়িত হয়ে আছে আমাদের অনেকগুলো। সাউন্ডটা? তাহলে প্রথম প্রাইমারি সোর্সটা কি? একদম প্রাইমারি সোর্সটা হচ্ছে ফুসফুস, নাকি যেখান থেকে কি তৈরি হয়? বাতাস তৈরি হয়। রেসপিরেটরি সিস্টেম। তাহলে অ্যাকাস্টিক ইনস্ট্রুমেন্ট বলতে আমরা সেগুলোকে বুঝি যেগুলো বাতাস দিয়ে কাজ হয়, যেমন ডোগি তবলা, তারপর হচ্ছে গিটার, যেগুলো ইলেকট্রনিক না,
তারপর হচ্ছে হারমোনিয়াম, যেটা বাতাস দিয়ে ওই যে বেল টেনে টেনে করা হয়, হারমোনিকা যেটা ফু দিয়ে বাজানো হয়, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের মানে ইয়া জাতীয় হচ্ছে তোমার বাঁশি আছে, বাঁশের, এগুলো ফু দিয়ে বাজাতে হয়, তাই তো? সেগুলো হচ্ছে কি সবই অ্যাকোস্টিক। ঠিক আছে, এখন এই অ্যাকোস্টিক এই ব্যাপারটা তৈরি করতে গিয়ে, সাউন্ডটা তৈরি করতে গিয়ে আমাদের প্রাইমারি যে এলিমেন্টটা প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে বাতাস, এয়ার। বাতাসটা আমরা কি করছি, ফুসফুস থেকে পাচ্ছি, বাতাস আমরা গ্রহণ করতেছি, করে সেটা আবার বের হয়ে আসতেছে। এই বের হয়ে আসা বাতাসটাই আমরা মডিফাই করতেছি আমাদের বিভিন্ন অঙ্গের মাধ্যমে, মডিফাই করে একটা সাউন্ডকে আমাদের প্রয়োজন মতো তৈরি করে বার করতেছি। তাহলে এই কাজটা করতে যে সকল অঙ্গগুলো লাগে তার বিষয়টা আমরা বলতেছি আর্টিকুলেটরি ফোনেটিক্স এর মধ্যে। দেখো, কনসোনেন্টস আর দ্য প্রাইমারি কনসার্ন অফ আর্টিকুলেটরি ফোনেটিক্স। তাহলে যেহেতু ভয়েল সাউন্ড এটা লাগে না, কারণ ভয়েল সাউন্ডে কোনো অঙ্গের প্রয়োজন হয় না, বাতাসটা সরাসরি ফুসফুস থেকে বার হয়ে মুখ দিয়ে বাধা না পেয়ে বেরিয়ে আসে। এটা শুধুমাত্র ঠোঁটকে আমরা কখনো গোল করতেছি, কখনো দুটো ঠোঁটকে এক জায়গায় করতেছি, প্রায় কোনোটা আরেকটু ফাঁকা করতেছি, এইটুকু পার্থক্য দিয়েই ভয়েল সাউন্ডগুলো ক্রিয়েট হয়। কিন্তু যখন আমরা কনসোনেন্ট সাউন্ড ক্রিয়েট করি তখন আমাদের দাঁত থেকে শুরু করে আমাদের এই মোটামুটি ফুসফুস থেকে একদম মুখ, ঠোঁট দিয়ে বা নাক দিয়ে বাতাস বের হওয়া পর্যন্ত যতগুলো অঙ্গ আছে তার কোনো না কোনো একটা কাজে লাগে, বা একের অধিক অঙ্গ কিন্তু কাজে লাগে। তা সেইগুলোর বলা হয়, দেখো, ফর দিস রিজন ইট ইজ কনসার্ন উইথ ডিফারেন্ট আর্টিকুলেটার্স, এগুলোকে বলা হয় আর্টিকুলেটার, যেমন হচ্ছে লিপস মানে ঠোঁট, তারপর হচ্ছে কি টাং, আমরা আস্তে আস্তে যাই, ঠোঁট মানে বাহ্যিক দিক থেকে বার হই, প্রথমে ঠোঁট, ঠোঁটের পর আছে কি জিভ, সবচেয়ে বেশি যে কাজ করে সে হচ্ছে জিভ, কারণ কথা বলার সাথে জিভ সবচেয়ে বেশি নড়ে নাকি, কারণ সে কি করে, বাতাসটাকে ঠেকানোর জন্য বিভিন্ন অন্যান্য আর্টিকুলেটরের সাথে টাচ করার মাধ্যমে বাতাসটাকে সেইভাবে আমাদের প্রয়োজন মতো করে বের করতে সাহায্য করে। তাই বলছে প্রথমে হচ্ছে লিপস, তারপর হচ্ছে টাং, তারপর হচ্ছে টিথ, তারপর হচ্ছে ভোকাল কর্ড। ভোকাল কর্ড কোনটা, এই যে ফুসফুস বাতাস আসতে গিয়ে, তাই তো, বাতাসটা বার হতে গিয়ে যে কর্ডটা লাগে। তারপর হচ্ছে গ্লটিস, এরকম আরো অনেকগুলো আছে, এটসেট্রা, দেয়ার রোলস ইন দ্য প্রোডাকশন অফ সিপস। তাহলে এখানে আলোচনার বিষয় হচ্ছে বিভিন্ন আর্টিকুলেটর নিয়ে, সাথে সাথে আর্টিকুলেটরের রোলসগুলো নিয়ে ইন দ্য প্রোডাকশন অফ স্পিচ সাউন্ড। আর্টিকুলেটর ফোনেটিক্স ইজ কনসার্ন উইথ টু থিংস। এই আর্টিকুলার ফোনেটিক্স আবার দুটো জিনিস নিয়ে গঠিত, একটা হচ্ছে প্লেস অফ আর্টিকুলেশন, একটা হচ্ছে ম্যানার অফ আর্টিকুলেশন। মানে সাউন্ডটা কোন জায়গা থেকে তৈরি হচ্ছে সেটা হচ্ছে প্লেস অফ আর্টিকুলেশন, আর আমরা কিভাবে তৈরি করছি সেটা হচ্ছে ম্যানার অফ আর্টিকুলেশন। তাহলে আর্টিকুলেটরি ফোনেটিক্সে আমরা দুটো বিষয় পাচ্ছি, একটা হচ্ছে আর্টিকুলেটরস গুলো, যেগুলো আমাদের ফুসফুসে থেকে আসা বাতাসকে বিভিন্নভাবে মডিফিকেশন করার মাধ্যমে সাউন্ড ক্রিয়েটে সাহায্য করবে। আর এটা করতে গিয়ে আমাদের দুটো বিষয় কাজ করে, একটা হচ্ছে প্লেস অফ আর্টিকুলেশন, আর একটা হচ্ছে ম্যানার অফ আর্টিকুলেশন, মানে কোত্থেকে আর্টিকুলেশনটা হচ্ছে আর কিভাবে হচ্ছে এইটা। তাহলে প্লেস অফ আর্টিকুলেশনগুলো কি কি দেখো, বলেছে প্লেস অফ আর্টিকুলেশন ইজ প্রাইমারলি কনসার্নড উইথ দ্য কনসোনেন্টাল সাউন্ডস লাইক বাইলেবিয়াল। বাইলেবিয়াল মানে বুঝো তো, ল্যাবিয়াল মানে বুঝলে, ল্যাবিয়াল এই শব্দগুলো আমরা একটু খেয়াল করি আগে। ল্যাবিয়াল মানে কি, সবাই কি আপনি শুনতে পাচ্ছ? জি স্যার, জি স্যার, উৎসব শুনতে বর্ণ। পাচ্ছি। হ্যাঁ, ল্যাবিয়াল মানে ঠোঁট। হচ্ছে আমাদের কি বোঝায়, ঠোঁটকে, তাই তো। ল্যাবিয়াল বলতে আমরা কি বুঝি, আমাদের ঠোঁট, তাই তো। হ্যাঁ, বিশেষ করে ঠোঁটের যে অংশগুলো আমাদেরকে কাজ করে, দেখো লিপস, তাই তো, ঠোঁটের যে অংশ গোল করা হচ্ছে, যেমন ও সাউন্ড উচ্চারণ করতে গিয়ে আমরা কেমন করতেছি, ও করার সময় কেমন করতেছি, আমরা ঠোঁটগুলোকে কি গোল করছি না, বলো। জি স্যার। গোল হচ্ছে। তারপরে যখন পি বলতেছি, ফ ফ সাউন্ড বলছে, তখন কি দুটা ঠোঁট একসাথে হয়ে ছেড়ে যাচ্ছে, বাতাসটাকে প্রথমে মানে ঠোঁট দুটা টিপে ধরে বাতাসটাকে জোরে ফোর্স দিয়ে ঠোঁটটাকে আমরা ছাড়তেছি, তখন হচ্ছে কি ফ, হ্যাঁ, এরকম সাউন্ড। তারপরে বা, তাহলে একটা ফ আর বা, দুটার কাজ কিন্তু একই রকম, মানে আমাদের অঙ্গের দিক থেকে একই রকম, শুধু বাতাসটাকে আমি নাক দিয়ে বার করতেছি না ঠোঁট দিয়ে বার করতেছি, তার উপর ভিত্তি করে ফ হচ্ছে আর ব ব হচ্ছে, তাই তো। মানে নাকের একটা সাউন্ড আসতেছে আর একটা হচ্ছে কি ঠোঁটের সাউন্ড, এইভাবে। তারপরে কি ফ, হ্যাঁ, তাহলে জিভটাকে ঠোঁট দিয়ে, ঠোঁটটাকে দাঁতের সাথে চিপে ধরে জিভ দিয়ে বাতাসটাকে ঠেলে বার করে দিচ্ছি, এরকম ভাবে ভ ভ যখন হচ্ছে তখন ঠোঁটটাকে দাঁতের সাথে লাগিয়ে একটা কম্পন জাতীয় সাউন্ড তৈরি করছি। ম ম আবার ম ফ ব, একই রকম, দুটাই ঠোঁটকে আমরা একসাথে করতেছি। তাহলে ঠোঁট যেখানে কাজে লাগবে, তাহলে ঠোঁটের সাথে রিলেটেড যা কিছু তাকে আমরা বলবো কি ল্যাবিয়াল, ঠিক আছে তো। ঠোঁট থাকবে, অন্তত ঠোঁট একবার না একবার টাচ করবেই, সেটা হবে কি ল্যাবিয়াল। তাহলে এখানে আমাদের নামটা হচ্ছে কি বাইলেবিয়াল। তাহলে ঠোঁট কয়টা লাগবে বলো,
বাই মানে কি দুই, দুইটা বাই দুইটা মানে হচ্ছে দুই, তাহলে দুটা ঠোঁট দিয়ে কাজ হবে। দেখো বা মা, তারপর হচ্ছে কি ফা, এরকম যদি উচ্চারণ করে দাও, দেখো দুটা ঠোঁটই আমার কিন্তু কাজে লাগছে, দুটা ঠোঁট একসাথে মিলে আমি উচ্চারণ করছি ফা ফা। হ্যাঁ, আমরা প বলি, যদিও প বললে কিন্তু আমার হবে না, প বললে কিন্তু এই কাজটা খুব একটা কাজ করছে না, দাঁত টাত সব চলে আসছে, কিন্তু এটা হবে ফা। হ্যাঁ, মানে ফেন ফেন। আমরা পেন বলি, পেন উচ্চারণ করতে গিয়ে মোটামুটি ওইটা আসতেছে না, কিন্তু যখন ওদের মতো করে উচ্চারণ করবো তখন হবে কি দুটা ঠোঁট একসাথে করে বাতাস। আমরা এখানে বাইলেবিয়াল মানে দুটা ঠোঁট লাগতেছে যে সকল সাউন্ড উচ্চারণ করতে গিয়ে, সেগুলো হচ্ছে বাইলেবিয়াল। এক্সাম্পল অনুসারে আসতে পারে, ব্রিফ কোশ্চেন আসতে পারে, হ্যাঁ, যে হোয়াট ইজ বাইলেবিয়াল কনসোনেন্টাল সাউন্ড, এবং তার সেগুলো কি কি। তাহলে এখানে আমরা পাচ্ছি তিনটা। ল্যাবিও ডেন্টাল মানে কি, ওই যে ল্যাবিও মানে ল্যাবিয়াল মানে হচ্ছে ঠোঁট, আর ডেন্টাল মানে হচ্ছে দাঁত, তাহলে দাঁত এবং ঠোঁট লাগে। এবার আবার এক ঠোঁট লাগবে এবং দাঁত লাগবে, সেটা হচ্ছে কি ল্যাবিও ডেন্টাল। যেমন এই যে বললাম, ফ উচ্চারণ করতে গিয়ে উপরের দাঁতের সাথে নিচের ঠোঁটটাকে টিপে ধরে জিভ দিয়ে বাতাসটাকে জোর করে দাঁতের ফাঁক দিয়ে বের করে দিচ্ছি, এটা হচ্ছে ল্যাবিও ডেন্টাল। তাহলে ফ যখন করতেছি বাতাস বের হচ্ছে প্রচুর পরিমাণে, আর ভ যখন করতেছি বাতাস হালকা বার হচ্ছে কিন্তু কম্পনটা বেশি হচ্ছে, কিন্তু দুটার সিস্টেম একই, এটা হচ্ছে ল্যাবিও ডেন্টাল। তাহলে প্লেস অফ আর্টিকুলেশন মানে আমি কোন প্লেসে কিভাবে দেখাচ্ছি, এই সাউন্ডগুলো, এই তিনটা সাউন্ড ঠোঁট থেকে উচ্চারিত হচ্ছে, এটা প্লেস। এই দুটো সাউন্ড ঠোঁট এবং নিচের ঠোঁট আর উপরের দাঁত, এইখান থেকে উচ্চারিত হচ্ছে। এবার হচ্ছে অ্যালভেওলার, এটা আবার কি, দেখি আমরা ওইটা পাই কিনা। এটা আমাদের অঙ্গের কোনটাকে বোঝায়, এই যে দেখো, দেখতে পাচ্ছ কোন জায়গায়, অ্যালভিওলার, অ্যালভিওলার অংশে। দাঁড়াও এইখান থেকে নিয়ে আসি, বড় করা যাবে কি না। চারিদিকে নির্বাচনের গরম কি শেষ হয়েছে? আরে ছোট্ট, হাই হাই হাই, এইখানে একটা অংশ ছিল, এই যে দাঁতের মাড়ির উপরের কিছু শক্ত অংশ, তোমাদের কাছে বই আছে না? জি স্যার। একটু বই খুলে দেখো, এগুলো তো বড় হলে ভালো হতো, দেখি এটাকে বড় করে আনা যায় কিনা। আচ্ছা, এই যে দেখা যাচ্ছে, এই যে আমাদের দাঁত না, এটা দাঁত তো নাকি, এটা হলো ঠোঁট, এটা হলো আপার লিফ, আর এটা হলো কি লোয়ার লিফ, আর এটা হচ্ছে আপার টিথ, এটা হচ্ছে লোয়ার টিথ। আপার টিথ এবং লোয়ার টিথের এইখানে একটা শক্ত জায়গা আছে, ঠিক আছে তো, যেটাকে বলা হয় অ্যালভেলার রিজ। রিজ মানে হচ্ছে, রিজ মানে আমরা কি 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 বলি, পাড় বা ধার নাকি, ওইরকম একটা বিষয়। তাহলে এই অ্যালভিওলার রিজে গিয়ে মানে ঠোঁটটা ঠেকবে। দেখো তো, আমি যখন ঠ উচ্চারণ করতেছি, ঠ ঠ, তাহলে জিভটা কোথায় গিয়ে, মানে মনে মনে সবাই একটু উচ্চারণ করো, হ্যাঁ, দিয়ে ঠোঁটটা কোথায় গিয়ে ঠেকতেছে বলো, এই ঠোঁটটা গিয়ে এইখানে ঠেকছে না, এই যে দাঁতের এই সামনে অংশে, এই জায়গায়। হুম, জি স্যার। দেখো ঠ ঠ যখন উচ্চারণ করছে, ট বললে আবার হবে না, ঠ একটু, হ্যাঁ, ঠ বললে আসতেছে, কিন্তু ঠ এর যে অংশটা বাতাসটা ফোর্স করতে হবে, সেই জায়গায় একটু খেয়াল করতে হবে। দেখো, হ্যাঁ, এইবার একটু এটা ইয়ে হয়েছে, এটাকে আমি একটু সাথে রাখলে সুবিধা হবে। হুম, এই যে এই জায়গা, হ্যাঁ, তো এই জন্য বলছে অ্যালভেওলার্স মানে যেটা ঠ ড ন, তিনটা একই জায়গায়, ঠিক জিভটা গিয়ে ওই উপরে রিজে গিয়ে ঠেকতেছে। শুধু আমি গলা থেকে বাতাসটাকে কিভাবে উচ্চারণ করছি, সাউন্ডটাকে কিভাবে নিয়ে আসতেছি, তার উপর ডিপেন্ড করে থা ডা না, এই তিনটা সাউন্ড হচ্ছে। এবার হচ্ছে ভেলার, ঠিক আছে, দেখো এখানে আমরা অংশটুকু এবার পাই কিনা। দেখো তো, তোমরাই নিজেরাই ভাবো ভেলার কোনটা, উচ্চারণ করো তো, খ খ, এটা কি জিভের অগ্রভাগ যাচ্ছে নাকি জিভের মাঝখান অংশটা গিয়ে ওই উপরে তালুতে গিয়ে ঠেকতেছে?
কোথায় ঠেকতেছে বলো তো? যখন তুমি এইগুলো উচ্চারণ করতেছো, খ, গ, গ, গ উচ্চারণ করো, গ উচ্চারণ করতে গিয়ে দেখো তো জীবের মানে সামনের অংশ যাচ্ছে নাকি মাঝের শেষের অংশটুকু যাচ্ছে জীবের, কোনটা? স্যার মাঝের শেষে। দেখো ভেলার, এখানে আমার ভেলারটা দেয়নি, দেখি এখানে পাই কিনা আমরা দেখাতে। এই যে দেখো, এই যে ভেলার, ভেলার 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 হচ্ছে এই জায়গায়, হ্যাঁ এইখানে দেখো জীব, এটা হচ্ছে জীব, জীবের এই অংশটুকু। আচ্ছা সবাই দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি একটু বড় করে নিই এটা। এগুলো খুব ভালো মতো জানতে হবে, ঠিক আছে? কারণ এখন তুমি এক্সপ্লেন করতে পারবে না, শুধু মুখস্থ দিয়ে কাজ হবে না। এই যে এখানে ভেলার কোনটা বলো তো? এইটা না এইটা, এই অংশটুকু এখানে না, দেখো। জি স্যার। আর জীবের এই অংশটুকু, জীবের কিন্তু আগা যাচ্ছে না। যখন অ্যালভিওলার করছিলাম তখন জিভটা গিয়ে এই জায়গায় ঠিক ছিল, এই যে দাঁতের মাড়ির একটু সামনে শক্ত অংশে, ঠিক আছে তো? আর এটা হচ্ছে এই জায়গায়, দেখো, খ, 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 হ্যাঁ, গা বা না, এই সরি, খ, গ, ইং, 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 গা, ইং, এটা হচ্ছে তাহলে এইভাবে এখানে জাস্ট কয়েকটা দেওয়া হয়েছে, এখানে আমরা মোটামুটি কয়টা পেলাম? চারটা। একটা হলো বাইলেভিয়াল, ল্যাভিওডেন্টাল, অ্যালভিয়ালার, তারপর হচ্ছে ভেলার, আর ওটা আর কি, আরও কিছু আছে সেগুলো পরে। তাহলে প্লেস অফ আর্টিকুলেশন, তাহলে আমাদের মুখমণ্ডলের কোন কোন জায়গায় আমাদের জিভ দাঁত কীভাবে কাজ করছে বাতাসকে নিয়ন্ত্রণ করার জন্য, সেই উৎস অনুসারে যখন আমরা সাউন্ডকে বিশ্লেষণ করছি তখন সেটা হচ্ছে প্লেস অফ আর্টিকুলেশন। এবার হচ্ছে ম্যানার অফ আর্টিকুলেশন, ওই একই জিনিস, তাই তো? ওই যে বললাম না কোনোটাতে ভয়েস আছে, যেমন ফ উচ্চারণ করতে গিয়ে কাঁপছে না কিন্তু আমার গলার ভয়েসটা, জাস্ট বাতাসটা বার হচ্ছে, হ্যাঁ, ফ, ফ। কিন্তু যখন বলছি ভ, ভ যখন বলছি তখন কিন্তু একটু কেঁপে যাচ্ছে। তাহলে যার ক্ষেত্রে কম্পনটা হচ্ছে না সেটা হচ্ছে কি ভয়েসলেস, আর যেটা কম্পন হচ্ছে সেটা হচ্ছে ভয়েসড, ঠিক আছে তো? ভয়েসড। আমরা বাংলা ব্যাকরণে কি এগুলো পড়েছি কখনো বলো তো? ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণের সাথে জি স্যার, মিল করে, কম্পোজিশন ধ্বনি পড়ছি। হ্যাঁ, ধ্বনি, ওইটাকে ওই যে বর্গীয় বর্ণগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয় না, বর্গীয় বর্ণগুলোকে, যেমন জি স্যার। যেমন হচ্ছে, তারপর হচ্ছে বিভিন্ন ওয়ার্ডগুলোকে আমরা ভাগ করে থাকি, হ্যাঁ, সেইভাবে এখানে ভাগ করে দেওয়া হয়েছে। তো আমরা যদি একটু ম্যানার অফ আর্টিকুলেশনে যাই, এখানে দেখবো ম্যানার অফ আর্টিকুলেশন ইজ কনসার্নড উইথ ভয়েসলেস অ্যান্ড ভয়েসড সাউন্ড। ভয়েসলেস সাউন্ড হচ্ছে যেমন ফ, ঠ, খ sounds are produced when the vocal cords are apart during airflow। তাহলে হচ্ছে দেখো ভোকাল কর্ডটা কি হচ্ছে অ্যাপার্ট, বেশি কম্পন টম্পন তৈরি করতেছে না, বরকম কোনো ঝামেলা নাই, একদম পরিষ্কার সাউন্ড। অন্যদিকে while voice sounds like ব, ড, ড, একটা কেমন সাউন্ড হচ্ছে না, একটা কম্পন জাতীয় একটা মোটা সাউন্ড হচ্ছে, গ, are produced when the vocal cords are together and when the air flows through these they cause the vocal to, এই যে vocal cords to vibrate, একটা কম্পন তৈরি হবে। তাহলে ভাইব্রেশন থাকা মানে কি ভয়েসড, আর ভাইব্রেশন না থাকা মানে ভয়েসলেস, তাই তো? এক্ষেত্রে কি হবে, Less। ভোকাল কর্ডটা ফাঁকা থাকবে, অ্যাপার্ট বলা হচ্ছে, অ্যাপার্ট, ক্লোজড হবে না, তাই তো? কিন্তু ভয়েসটা হচ্ছে ক্লোজ হবে বা টুগেদার হবে। দেখো দ্য ভোকাল কর্ডস আর টুগেদার, তারা ক্লোজ থাকবে, এবং এখানে বাতাসটা বার হতে গিয়ে একটা ফোর্স কাজ করবে, আর ফোর্স যখন কাজ করবে তখন অটোমেটিক এই গলার এখানে গেলে কম্পন তৈরি হবে, হ্যাঁ। দেখো ফ, ছ, খ, খুব একটা কম্পন নেই গলার এই জায়গায়, যেখানে আমাদের মোটামুটি টিপে ধরলে পারে শক্ত একটা উঁচু নিচু ভাব দেখা, ওই জায়গায় যদি টিপে ধরো বা একটু হালকা হাত দাও তাহলে বুঝতে পারবা যে কোন ফতে কম্পন হচ্ছে বেশি নাকি ড, ডতে কম্পন হচ্ছে বেশি, কোন জায়গায় কম্পন হচ্ছে বেশি। দেখো দুটাই কিন্তু এই যে ফ আর ব, এই দুটাই কিন্তু আমাদের কি সাউন্ড, বাইলেভিয়াল,
কিন্তু দুটা দুই রকমের, একটা হচ্ছে ভয়েসলেস আর একটা হচ্ছে ভয়েসড। এখানে দুটো দুটো করে আছে, কিন্তু একটা ভয়েসলেস একটা ভয়েসড। দেখো এর ভিতরে ফ, ব, ম, হ্যাঁ, তারপরে ড, ড, ঠ, ঠ যখন করছি তখন অতটা ভয়েস নাই, লেস, এটা কম্পন নাই, কিন্তু তখন ড বলতেছি তখন অটোমেটিক একটা কম্পন তৈরি হচ্ছে। হ্যাঁ, তো এরকম বিষয়গুলো এখানে দেখানো হচ্ছে। দেখো ব, ড, গ, কিন্তু ঠ, খ, ফ তেমন কিছু নাই, একদম সিম্পল ভয়েসলেস সাউন্ড, নো ভাইব্রেশন। তাহলে ম্যানার অফ আর্টিকুলেশন অনুসারে আমরা সাউন্ডগুলোকে কয় ভাগে ভাগ করছি? ভয়েসলেস দুই ভাই। আর হচ্ছে ভয়েসড। আর যেখানে আমরা প্লেস অফ আর্টিকুলেশন পাচ্ছিলাম সেখানে মোটামুটি 8-9 প্রকারের আছে, এখানে কয়েকটা প্রকার বলেছে। এছাড়াও বিসাইডস অ্যাসপিরেশন ইজ অ্যানাদার ফিচার অফ আর্টিকুলেটরি ফনেটিক্স। অ্যাসপিরেশনটা কি জিনিস? অ্যাসপিরেশনটা হচ্ছে ইনিশিয়াল হলে পরে এক ধরনের হবে, আর ইনিশিয়াল ইউজ না করে অন্যরকম ইউজ করলে আরেক রকম হবে। মানে একই সাউন্ড কিন্তু ওয়ার্ডের শুরুতে বসাচ্ছ না শেষে বসাচ্ছ না মাঝে বসাচ্ছ, তার উপর ভিত্তি করে ওই যে ভয়েস আর ভয়েসলেস এই ব্যাপারটা আসবে। ঠিক আছে, তো সাউন্ডটা একটু হার্ড হবে আর জায়গায় সফট হবে। হ্যাঁ, এই জায়গায় যেমন আমরা যদি বলি হোয়েন উই প্রডিউস দিস সাউন্ডস লাইক ফেন, খাইন, টাইম এটসেট্রা, সার্টেন অ্যামাউন্ট অফ এয়ার কামস আউট অফ দ্য মাউথ। দেখো তো ফেন, এই ফেন যখন উচ্চারণ করছি তখন একটু হাতটাকে মুখের সামনে নাও সবাই, দেখো বাতাসে ফোর্সটা আছে কিনা। ফেন, খাইন, টাইম, বাতাস কি হাতে এসে লাগতেছে? বলো তো, মুখের সামনে নাও হাতটাকে নিয়ে ওয়ার্ডগুলোকে জি উচ্চারণ স্যার। করো। দেখো বিশেষ করে ফেন উচ্চারণ করতে গিয়ে ফেন, ফা, ফা, ফেন, দেখো বাতাসটা এসে টুপ টুপ করে তোমার হাতের কাছে লাগতেছে। এগুলো হচ্ছে অ্যাসপিরেশন, এটা হচ্ছে অ্যাসপিরেটেড। আর একটা হচ্ছে আনঅ্যাসপিরেটেড, যেখানে আমাদের ওইরকম বাতাসের কোনো ব্যাপার নাই, সিম্পলি হয়। যেমন এটা হচ্ছে শুরুতে আছে, দেখো ফ, খ, ঠ, এগুলো যখন আমি ওয়ার্ডের শুরুতে বসাচ্ছি তখন এই ঘটনাটা ঘটে। হাউএভার হোয়েন উই প্রডিউস ফ সাউন্ড ইন ওপেন, দেখো তারপর হচ্ছে ঠ সাউন্ড ইন ব্যাট, খ সাউন্ড ইন টেক, এখানে দ্য এয়ার ডাজ নট কাম আউট অফ দ্য মাউথ। ওপেন, এত ওপেন, ওপেন, কারণ ফেন হয় না, ওপেন। এইটা কখনো ফয়ের মতো কখনো পয়ের মতো, এই দুইটা সাউন্ড ঠয়ের মতো কখনো টয়ের মতো। এটা আবার ডিপেন্ড করে হচ্ছে তোমার প্লেসের উপর, যে তুমি একটা সাউন্ডকে কোথায় বসাচ্ছ ওয়ার্ডের। দ্য এয়ার ডাজ নট কাম আউট অফ দ্য মাউথ, দাস বিকজ অফ অ্যাসপিরেশন দ্য সাউন্ড অফ ইনিশিয়াল is different from when they are pronounced in other positions. Remember that aspiration sounds are marked as spirited. দেখো দিয়ে পি এর সাথে এইচ লেখে, মানে হাই, এতো অ্যাসপিরেশনটা এখানে আমাকে এই বাতাসটা বের হবে এইচ, আর এইচ সারা মনে করো তখন বুঝবো যে এটা অ্যাসপিরেটেড না, আনএসপিরেটেড, এটাকে বোঝানো হয়। তাহলে আমরা ম্যানার অফ আর্টিকুলেশনকে আমরা দুই ভাগে পেলাম, একটা হচ্ছে ভয়েস নাকি ভয়েসলেস, আর একটা হচ্ছে বাতাসের ফোর্স থাকে কি থাকে না, এই দুটো উপর ডিপেন্ড। একটা হচ্ছে কি ভয়েস, আর একটা হচ্ছে ভয়েসলেস, আর একটা হচ্ছে অ্যাসপিরেটেড, আর একটা হচ্ছে আনএসপিরেটেড, এই দুইভাবে। তাহলে ভয়েসলেস এটা কিসের উপর ডিপেন্ড করছে? ভোকাল কর্ডে ভাইব্রেশন আছে কি না আছে। আর অ্যাসপিরেশন এটা ডিপেন্ড করতেছে বাতাসের ফোর্সটা বা ফ্লোটা আছে কি না, এর উপর ডিপেন্ড করে। কি কথা বোঝা গেল? জি স্যার। এগুলো যখন উচ্চারণ করো তখন একটু প্র্যাকটিক্যালি বুঝে নিবা, তাহলে মুখস্থের মধ্যে দিয়ে অত ঝামেলা পড়তে হবে না। এরপর হচ্ছে অ্যাকস্টিক ফনেটিক্স। তাহলে আমরা পেলাম আর্টিকুলেটরি ফনেটিক্স। তাহলে আর্টিকুলেটরি ফনেটিক্সকে আমরা কয় ভাগে ভাগ করেছি? দুই ভাগে, প্লেস অফ আর্টিকুলেশন, ম্যানার অফ আর্টিকুলেশন। প্লেস অফ আর্টিকুলেশনকে আমরা অনেক 8-9 প্রকারে ভাগ করেছি, ম্যানার অফ আর্টিকুলেশনকে আমরা দুইটা করে ভাগ করেছি, তাই তো? একটা হচ্ছে ভয়েসলেস, আর একটা হচ্ছে অ্যাসপিরেটেড অ্যান্ড আনএসপিরেটেড। এইটা হচ্ছে ম্যানার অফ আর্টিকুলেশন। এই কি কথা বোঝা গেল? জি স্যার। পুরো সাউন্ড প্রোডাকশনে এতক্ষণ আলোচনা করলাম যে কিভাবে আমরা সাউন্ডগুলোকে প্রডিউস করি। এবার হচ্ছে অ্যাকস্টিক, কিভাবে সাউন্ডটা কি হয় বলো, প্রবাহিত হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। এইটা দেখো, দ্য স্টাডি অফ দ্য ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ স্পিচ সাউন্ড ইজ অ্যাকস্টিক ফনেটিক্স। অ্যাকস্টিক ফনেটিক্স স্টাডিজ সাউন্ড ওয়েভস, দেখো, উইথ দ্য হেল্প অফ ইনস্ট্রুমেন্টস। ফর দিস রিজন অ্যাম্পলিটিউড অর ফ্রিকোয়েন্সি আর ডেল্ট ইন অ্যাকস্টিক ফনেটিক্স। ফ্রিকোয়েন্সি আমরা বুঝি না, সাধারণ বিজ্ঞানে ছোটবেলায় পড়েছি নাকি আমরা? জি স্যার, কম্পন। কম্পন, কম্পন বেশি হলে কি হয়, একটা সাউন্ডের দূরত্ব
কেমন হয়, বেশি দূর যায় নাকি, এবং তীক্ষ্ণতা বাড়ে। জি স্যার, যেটাকে বিট বলা হয়। হ্যাঁ, আর যদি ফ্রিকোয়েন্সি কম হয় তাহলে এটা বেশি দূর যায় না এবং অল্প সময় ধরে হয়, তাই তো এইটা। তাই বলছে ফর দিস রিজন অ্যাম্পলিটিউড অ্যান্ড অ্যাম্পলিটিউড মানে দূরত্ব বা হচ্ছে কতক্ষণ ধরে হচ্ছে, আর ফ্রিকোয়েন্সি মানে কতবার, মানে কম্পনটা, এইটাকে। আর ডেল্ট ইন অ্যাকোস্টিক ফোনেটিক্স, অ্যাকোস্টিক ফোনেটিক্স ইজ প্রাইমারিলি কনসার্নড উইথ ভাওয়াল সাউন্ড, দ্যাট ইজ হোয়াই দ্য ফিচার্স অফ লিপ রাউন্ডিং মানে ঠোঁটকে গোল করা, ন্যাসালিটি নাক দিয়ে সাউন্ড করা, অবস্ট্রাকশন মানে বাধা সৃষ্টি করা, ফ্রিকশন মানে ঘর্ষণ হওয়া। হ্যাঁ, ঘর্ষণও একটা ব্যাপার, মানে কোন অঙ্গের সাথে কোনটা ঘর্ষণ খাচ্ছে, অথবা অবস্ট্রাকশন মানে পুরো বাধা তৈরি করে দিচ্ছে। ন্যাসালিটি মানে আমরা কোনটাকে নাক দিয়ে উচ্চারণ করতেছি, নাক দিয়ে একটা সাউন্ড আছে না, নাক চেপে ধরলে ওই সাউন্ডটা করা যাবে না, অথবা লিপ রাউন্ডিং হচ্ছে কিনা, এগুলো হচ্ছে অ্যাকোস্টিক ফোনেটিক্সের ব্যাপার, বিলং টু দ্য স্টাডি অফ অ্যাকোস্টিক ফোনেটিক্স। এবার হচ্ছে অডিটরি ফোনেটিক্স, এটা হচ্ছে পারসেপশনের ব্যাপার। ইট ইজ দ্য স্টাডি অফ হেয়ারিং অ্যান্ড দ্য পারসেপশন অফ স্পিচ সাউন্ড। ইট স্টাডিজ ডিফারেন্ট অডিটরি ইমপ্রেশনস লাইক কোয়ালিটি, পিচ অ্যান্ড লেন্থ অ্যান্ড লাউডনেস অফ সাউন্ডস। অডিটরি ফোনেটিক্স স্টাডিজ হাউ দ্য লিসেনার রিসিভস অ্যান্ড পারসিভ ডিফারেন্ট সাউন্ডস। তাহলে এই হলো আমাদের মোটামুটি ফোনেটিক্সের তিনটা বিষয়কে আমরা আলোচনা করে একটু জানার চেষ্টা করলাম। এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আরও আছে, জাস্ট বেসিকটা আমাদের আগে বলে দিল। কি কথা বুঝতে পারছো? জি স্যার। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে বুঝতে? না স্যার। বাকিটা একটু আওয়াজ দাও। না স্যার। আচ্ছা, ভালো করে বাড়িতে বারবার পড়বা এবং খেয়াল করবা। এরপর আমরা চলে আসি প্রোডাকশন অফ স্পিচ সাউন্ড, মানে প্রথম থেকে আবার আলোচনা কিভাবে আমরা এখন, প্রথমটা কি পেয়েছিলাম আমরা, আর্টিকুলেটরি ফোনেটিক্স নাকি? জি স্যার। ওখানে আমরা আর্টিকুলেটরস, যেগুলো আমাদের দাঁত, জিভ, এগুলো হচ্ছে আর্টিকুলেটরস, এইগুলোকে ব্যবহার করে আমরা কিভাবে সাউন্ড প্রডিউস করব সেটা নিয়ে আলোচনা। দেখেন বলা হচ্ছে অল দ্য সাউন্ডস উই মেক হোয়েন উই স্পিক আর দ্য রেজাল্টস অফ মাসলস কন্ট্রাকশন, হ্যাঁ, মানে সংকোচন প্রসারণ। এটা মাসলস বলতে আমরা ভিতরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে বোঝাচ্ছি, জিভ, ঠোঁট, গাল, তালু, তাই তো, তারপরে গলার যে ভোকাল কর্ড, এই সব কিছু মিলে। দ্য মাসল ইন দ্য চেস্ট দ্যাট উই ইউজ ফর ব্রিদিং, প্রথম কাজটা হচ্ছে আমাদের চেস্ট, বুক। আমরা যখন শ্বাস প্রশ্বাস নিই তখন সেটা কখনো উঠতেছে আবার কখনো নামতেছে। তাহলে দ্য মাসলস ইন দ্য চেস্ট দ্যাট উই ইউজ ফর ব্রিদিং প্রডিউস দ্য ফ্লো অফ এয়ার, তো যেটা কি করে, বাতাসের ফ্লোটাকে প্রডিউস করে। দ্যাট ইজ নিডেড ফর অলমোস্ট অল স্পিচ সাউন্ডস। কোনটা আগে দরকার বলো, কোনটা ছাড়া সাউন্ড হবে না, ক্রিয়েট হবে না? বাতাস। বাতাস। এটা কোথা থেকে আসে? আমাদের ফুসফুস থেকে। ফুসফুস। এবার বলা হচ্ছে মাসলস ইন দ্য ল্যারিংস। এবার ল্যারিংসটা কি জিনিস আমরা দেখি একটু, এখানে কি দেওয়া আছে? স্যার ভোকাল কর্ড। হ্যাঁ, এইখানে দ্বারা আমরা একটু তাহলে এবার ল্যারিংসটাকে আলাদা করে দেখে আসি। এইখানে দেখবা আমরা একটা, দেখবা এই যে এটাকে বোঝা গেছে, এই অংশটা আমরা বিশেষ করে পুরুষদেরকে বোঝা যায় না, এই জায়গায় একটা দেখো উঁচু মতো অংশ আছে, যারা মোটামুটি এখন আমরা গ্রোন আপ হয়ে গেছি। হ্যাঁ, এই যে এই জায়গাটা, এই যে এখানে, হ্যাঁ, একটা বাঁশির মতো ওটা, যেমন প্রত্যেকটা বাঁশি, বিশেষ করে কখনো কখনো নারকেলের পাতা দিয়ে বাঁশি বানাইছো? নারকেলের পাতা দিয়ে জি স্যার। একটা জিব্বা মতো তৈরি করা হয় না, যেটাতে ফু দিলে পারে একটা কম্পন হয়, দিয়ে বাঁশিটা বাজে।
তারপর হচ্ছে ছোটবেলায় ওই যে বাঁশি কিনতে না, ছোটবেলায় ইয়াতে ওই যে নল খাগড়া দিয়ে তৈরি বাঁশি কিনছো কখনো? দেখবা যে পাতলা জি একটা জিব্বা মতো তৈরি করা থাকে, ঠিক আছে তো? পাতলা একটা জিভা মতো তৈরি করা থাকে, যেটা বাতাস দিলে পরে কাঁপতে থাকে, সেখান থেকে সাউন্ডটা হয়। তাহলে এখানেও ঠিক এই যে এইখানে ল্যারিংসের একটা অংশ এই জায়গা থেকে পুরো ফাংশনটা করবে, এই জায়গাতে। হ্যাঁ, বাতাসটা তো এখান দিয়ে পাইপ দিয়ে আসতেছে, তো এটা হচ্ছে ভোকাল কর্ড। এই জায়গায় এই পুরো জায়গা দিয়ে বাতাসটা যখন এখান দিয়ে ঢুকতেছে, এই জায়গাতেই মোটামুটি সাউন্ডটা ক্রিয়েট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো তাই সেটা বলতেছে যে মাসলস ইন দ্য ল্যারিংস ক্রিয়েট ডিফারেন্ট মডিফিকেশন, যে মডিফাই করতেছে কাকে? ইন দ্য ফ্লো অফ এয়ার ফ্রম দ্য চেস্ট টু দ্য মাউথ। তাহলে বুক থেকে বাতাসে যখন মুখে আসতেছে বাতাসটা, সেইখানে ওই ল্যারিংসের মধ্যে যে সকল মাসলগুলো থাকে সেগুলো কন্ট্রাকশনের মাধ্যমে কি করে? বাতাসটাকে মডিফাই করে। তারপরে যখন ল্যারিংস দিয়ে পাস হয়ে যায়, আফটার পাসিং থ্রু দ্য ল্যারিংস দ্য এয়ার গোজ থ্রু হোয়াট উই কল দ্য ভোকাল ট্র্যাক। ভোকাল ট্র্যাক বলতে একদম এই মুখ পর্যন্ত বা নাক দিয়ে বাতাস বের হওয়া পর্যন্ত যতগুলো জিনিস আছে, এই পুরো লাইনটাকে বলা হচ্ছে কি ট্র্যাক, ঠিক আছে? দেখো তাহলে ভোকাল ট্র্যাক্ট, দেখো এই পুরো অংশটা কি, এই জায়গাতে যা কিছু আছে এই পুরো লাইনটাকে বলছি একটা ট্র্যাক্ট বা পথ বলি না আমরা, একটা ট্র্যাক বা আমরা পথ বলি নাকি? দেখেন এখানে বলছে কি, দ্য ভোকাল ট্র্যাক ইজ দ্য এয়ার ফিল্ড ক্যাভিটি, প্রাইমারলি দ্য ফ্যারিংস, ওরাল ক্যাভিটি আর ন্যাসাল ক্যাভিটি, এক্সটেন্ডিং ফ্রম টপ অফ দ্য ল্যারিংস টু দ্য টিথ, একদম দাঁত পর্যন্ত বা লিপ পর্যন্ত নাকি, একদম ল্যারিংস থেকে শুরু করে মানে উইন্ড পাইপ হলো ল্যারিংস পর্যন্ত, তারপর ওখান দিয়ে বাতাস ঢুকলো, ঢুকে সাউন্ডটা ক্রিয়েট হলো, ক্রিয়েট হওয়ার পর একদম ঠোঁটে পর্যন্ত আসতে গিয়ে যে পুরো লাইনটা আমরা পাচ্ছি, পথটা পাচ্ছি, পুরোটাকে বলা হচ্ছে ভোকাল ট্র্যাক। দেখো ইট ফিল্টার সাউন্ড প্রডিউস বাই দ্য ভোকাল কর্ড, ভোকাল কর্ড ভাইব্রেশন টু স্পিচ, ক্রিয়েটিং রেজোনেন্স, ভাওয়েলস অ্যান্ড কনসোনেন্ট সাউন্ডস। এই পুরো ট্র্যাক্টে যে সকল মাসেলগুলো আছে সেগুলো কাজ। তাহলে এর ভিতরে থাকছে দ্য আপার পার্ট অফ দ্য থ্রোট, ওরাল ক্যাভিটি হচ্ছে দ্য মাউথ ইনক্লুডিং দ্য টাং অ্যান্ড হার্ড সফট প্যালেট, নাসাল ক্যাভিটি মানে এয়ারওয়ে ইনসাইড দ্য নোজ, অ্যান্ড আর্টিকুলেটার্স মানে এর সাথে আরও যারা আছে, টাং, লিপস, জ, সফট প্যালেট থেকে শুরু করে হার্ড প্যালেট যা আছে সব কিছু। এই তাই বাতাসটা কোথা থেকে বার হচ্ছে? চেস্ট থেকে বাতাস ল্যারিংসের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ভোকাল ট্র্যাক দিয়ে চলে আসছে কোথায়? হুইচ এন্ডস অ্যাট দ্য মাউথ অর নস্ট্রিলস, যেটা মাউথ বলতে হবে না, বলতে ঠোঁট দিলে ভালো হয় সবচেয়ে, ঠোঁট এবং নস্ট্রিলসে গিয়ে শেষ হয়, মানে নাকের অগ্রভাগ দিয়ে। হিয়ার দ্য এয়ার ফ্রম দ্য লাংস এসকেপ ইন্টু দ্য অ্যাটমসফিয়ার, হয় মুখ দিয়ে না নাক দিয়ে বাতাসটা তখন বাইরে বেরিয়ে যায়। তাহলে বাতাস ক্রিয়েট হচ্ছে এবং সেটা মুখের পর বা নাক দিয়ে বাইরে, তাহলে বাইরে বের হয়ে আসা আগ পর্যন্ত যে সকল মডিফিকেশন ঘটে এর মাধ্যম দিয়ে সাউন্ডটা ক্রিয়েট হয়, মডিফাইড হয় এবং একটা নির্দিষ্ট সাউন্ড আমরা প্রডিউস করি। অতএব উই হ্যাভ আ লার্জ অ্যান্ড কমপ্লেক্স সেট অফ মাসেলস, অতএব আমাদের এই পুরো ভোকাল ট্র্যাকে অনেকগুলো মাসেলস আছে, সেগুলো হচ্ছে লার্জ অ্যান্ড কমপ্লেক্স, দ্যাট ক্যান প্রডিউস চেঞ্জেস ইন দ্য শেপ অফ দ্য ভোকাল ট্র্যাক্ট। And in order to learn how the sound speeds are produced, it is necessary to become familiar with the different parts of the vocal tract. এই ভোকাল ট্র্যাক্টের বিভিন্ন পার্টের সাথে আমাদের পরিচিত হওয়া দরকার, যেগুলো এখানে বলা হয়েছে। দ্য ডিফারেন্ট পার্টস আর কল্ড আর্টিকুলেটরস। এইখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, তোমাদের কাজ হবে আগামী দিন সবাই এটা খাতায় ডায়াগ্রামটা আঁকবা, একে নিজ নিজ ইনবক্সে দিবা, ঠিক আছে তো? মানে জাস্ট তোমাদের একবার আঁকাই নেওয়া, যাতে মাথায় এই ইমেজটা তৈরি হয়ে যায়, মনে থাকবে? ওকে স্যার। আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা যদি একদম লিপ থেকে শুরু করি, লিপটা হচ্ছে বাইরের অংশ, তাহলে প্রথমে আসে লিপ 1 নম্বরে, তাহলে দুটা লিপ। 2 নম্বরে আসে হচ্ছে টিথ, ঠিক আছে তো? টিথ। তারপরে আসে দাঁতের পর কি আসে? ওই যে অ্যালভিওলার রিজ। তারপরে কি আসে? হার্ড প্যালেট। তারপরে পিছনে গেলে সফট প্যালেট। তারপর দেখবে একটা আলাজিবা থাকে না আমাদের, বলো আলাজিবা বুঝি আমরা? জি স্যার। জি স্যার। কোনটা সেটা? দেখো ঝুলে আছে একটা জিনিস, আছে না? দেখো ফ্লেশি অংশ, নরম সফট স্যার, একটা ইউ অংশ বলা। যেটা ঝুলে থাকে। ইউগুলো হ্যাঁ, এই যে দেখো, এই যেখানে আছে না, এই যে দেখো, এই যে এটা, এটাকে কি বলে? ইউগুলো ইউভিটা। দেখি আমরা কি বলে। ইউগুলো ইউভুলা। হ্যাঁ, মানে মন ভোলা নাকি? মানে তুমি ভোলা। ইউভুলা মানে কি? মুখের পেছনের দিকে নরম তালুর কিনারে ঝুলে থাকা নরম টিস্যুর অংশ, এই যে এটা, ঠিক আছে? তাহলে এইখানে এটা দেখানো হচ্ছে। তারপর হচ্ছে জিভটাকে ভাগ করা হয়েছে কয় ভাগে? জিভটাকে ভাগ করা হয়েছে 4 ভাগে, ঠিক আছে তো? একটা হচ্ছে
অগ্রভাগ টিপ, যেটা আমরা জিভটা বার করলে পারে একদম আগাতে হাত দিতে পারি। তারপরে টিতের একদম টিপের পরে আসতেছে হচ্ছে অগ্রভাগ মানে ফ্রন্ট ফ্রন্ট ব্লেড। ব্লেড। তারপর হচ্ছে মিডল, তারপর হচ্ছে ব্যাক। ঠিক আছে তো? এই ফ্রন্টটাকে বলা হচ্ছে কি ব্লেড, যে অংশটুকু পুরোটা নড়তে থাকে, আমরা জিভটা বার করে ফেলতে পারি। আর মিডিল হচ্ছে যেটুকু লেগেই থাকে, আর পিছনের অংশ তো পিছনে আছে, ব্যাক। এই চার, আর টিপটা হচ্ছে একদম অগ্রভাগ। এই চার ভাগে ভাগ করে দেখো, ব্যাক, মিডিল, ফ্রন্ট আর টিপ। আর এইখানে একটা বাঁশির অংশ থাকে যেটাকে বলে গ্লটিস, ব্রাশির অংশটুকু, হ্যাঁ। আর পুরো ল্যারিংস হচ্ছে এই বাঁশির এখান থেকে শুরু করে কিছু অংশ মিলে একটা ল্যারিংস, যেটা আমরা কেটে দিলাম তো এটা। এখানে আবার দেখাচ্ছে না, এই যে এই অংশটুকু একটা বিষয়, এখানে গ্লটিসটা এই জায়গায় থাকে, যেটা পায়ে বাঁশি হিসাবে কাজ করে আর কি। তো এইখানে সে অঙ্কগুলো দেওয়া আছে দেখো। তাহলে প্রথমে হচ্ছে এখানে আবার এলোমেলো করে দিয়ে দিয়েছে। প্রথমে কি বলতো, লিপস, তাই তো? আমরা একটু সাজিয়ে বলি পরপর। তারপর হচ্ছে কি টিথ, তারপর হচ্ছে কি অ্যালভেলার রিজ, তারপর হচ্ছে কি হার্ড প্যালেট না সফট প্যালেট, কোনটা বলো তো? হার্ডটা আগে না সফটটা আগে? জিভ দিয়ে একটু টেস্ট করে দেখো। হুম, হার্ট। হার্ড, তাই তো? তারপর হচ্ছে কি সফট প্যালেট, যেটা আটার নাম হচ্ছে ভেলাম, ভেলার বা বেলান বলা হয়, ভেলার। তারপর হচ্ছে এই যে ইউভুলা, তারপর হচ্ছে ল্যারিংস অ্যান্ড ভোকাল কর্ড। আর এর ভিতরে টাং আছে, এটা নিচের অংশ বিধায় এখানে টিপ, ব্লেড অ্যান্ড বডি বলেছে। বডির ভিতরে একটু ব্যাক আছে, মিডিল আছে, এভাবে করে বডিকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এই হচ্ছে অঙ্গগুলো, লিস্ট অফ স্পিচ অর্গানস। সবাই একটু দিকে দেখে নাও তো, দেখি একজন বলবে আমাকে পরপর, একদম ঠোঁট থেকে শুরু করে একদম ভোকাল কর্ড পর্যন্ত, মানে ভোকাল কর্ড না ল্যারিংস পর্যন্ত একটু বলবা কেউ একজন। তো দেখে নাও, সিরিয়ালি বলতে হবে, এলোমেলো না। তাহলে বুঝবো যে তুমি বুঝে গেছো। নিজের জিভ দিয়ে টাচ করবা আর বলবা, যেটা এই অংশ। হয়েছে? কেউ 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 বলতে পারবা? দেখি হাত তোলো, দেখি কে বলতে চাও। কেউ না? হায় হায়, বুঝতে পারোনি সবাই? আচ্ছা, জেসমিন আক্তার, জ্যোতি, বলো দেখি। অ্যালভিওলার রিজ, হার্ড প্যালেট, সফট প্যালেট। আমি সিরিয়ালি বলেছি, এলোমেলো না, মানে আমার বই অনুসারে না, আমি যেভাবে বললাম অঙ্গ অনুসারে বলো। ও, আচ্ছা স্যার, সরি, তাহলে হবে না হয়তো এখন। কেন হবে না কেন? আরে সবাই একটু ইয়া করো তো, প্রথম দিক। হায় হায় রে, না হওয়ার কি আছে, এখানে দেখতে বলো। প্রথমে কি বললাম, ঠোঁট নাকি? প্রথম কি বাইরের দিক থেকে হচ্ছে ঠোঁট, তারপরে কি দাঁত, তারপরে কি অ্যালভেলার রিজ, তারপরে কি হার্ড প্যালেট, তারপরে সফট প্যালেট, তারপরে উভুলা, তারপরে কি এই যে এটুকু দেখবো কি, এই জায়গায় আছে কি আমাদের এই যে ল্যারিংস, এইটা। আর জিভটাকে পরে বললাম, কারণ এটা নিচে আছে টিপ, তাই তো? মিডিল, ফ্রন্ট, মিডিল, ব্যাক, এটা বলবো। বা এখানে যেটা বলা হয়েছে টিপ, ব্লেড, বডি, এই। আচ্ছা, আরেকজন বলো দেখি। মানে সিরিয়ালি বললে পারে, মানে এই বই অনুসারে না, মানে বইয়ের ছবি অনুসারে, বইয়ের লিস্ট অনুসারে না। বলো। স্যার লিপ, হ্যাঁ বলো, লিপ। হুম। টিথ, অ্যালভিওলার রিজ, হুম। হার্ড প্যালেট, সফট প্যালেট বা ভেলাম, হুম। ইউভুলা, ল্যারিংস, হচ্ছে টাং। টাঙের কি আছে টাঙ্গের ভাগ? মধ্যে হচ্ছে টিপ, ব্লেড, বডি। হুম। আচ্ছা, বাকিটা বুঝতে পারছো? যে এইভাবে সিরিয়াল মনে থাকলে তোমার সুবিধা হবে আর কি বিষয়টা, হ্যাঁ। জি স্যার।
কারো কি বুঝতে সমস্যা আছে এটুকু? না স্যার। আচ্ছা, তাহলে না তোমাদের স্যার। কাজ হবে এই চিত্রটা আঁকা, বই দেখে দেখে আঁকবা, এইভাবে লিখবা সুন্দর করে, এটা পরীক্ষায় আঁকতে হবে, পরীক্ষায় আসে অনেক সময়। তো এখন থেকে আঁকবা, একে ওইটা আমাকে ছবি তুলে নিজ নিজ ইনবক্সে দিয়ে রাখবা, মনে থাকবে? আচ্ছা স্যার। ওকে। এইবার এই যে আর্টিকুলেটরগুলো আমরা পড়লাম, এই আর্টিকুলেটরগুলোকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা অ্যাক্টিভ আর্টিকুলেটর, একটা হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ মানে হচ্ছে যে খুব কার্যক্রমে ব্যস্ত, খুব কাজ করে। যেমন সবচেয়ে বেশি মুভ করে কে এখানে, সবচেয়ে বেশি নড়তেছে কে বলো তো, সবচেয়ে বেশি ব্যস্ত কে, কথা বলতে কে? জিহ্বা। হ্যাঁ, জিভ। হ্যাঁ, তাহলে জিভের ব্যাপারটা সবচেয়ে বেশি জরুরি। তো অ্যাক্টিভ এবং প্যাসিভ আর্টিকুলেটরের মধ্যে আমরা যদি পড়ি, অ্যাক্টিভ হচ্ছে যে সাউন্ড প্রডিউস করতে গিয়ে যারা অ্যাক্টিভলি মুভ করে, নড়নচরণ করে। তারপরে দ্যান অ্যাক্টিভ আর্টিকুলেটর ইজ অ্যাক্টিভলি ইনভলভ ইন দ্য প্রোডাকশন অফ স্পিচ সাউন্ডস, দে ক্যান মুভ দ্য লোয়ার লিপ, দেখো ঠোঁট নিচেরটা, তারপর দ্য টাং অ্যান্ড দ্য উভুলা, সে বেচারা তো থামতেই পারে না। আর নন অ্যাজ অ্যাক্টিভ আর্টিকুলেটর, খেয়াল রাখবা যে হোয়াট আর দ্য অ্যাক্টিভ আর্টিকুলেটরস, পরীক্ষায় ব্রিফে আসে। এবার আলোচনা করা হয়েছে দ্য টাং, of course a very important articulator, and it can be moved into different places with different shapes. It is usual to divide the tongue into different parts, আমরা তো ভাগ করেছি। though there are no clear dividing lines, এর নির্দিষ্ট কোনো লাইন নাই যে কোথা থেকে আমি টিপ বলবো, কোনটুকু ব্লেড বলবো, এরকম বলা নাই, কিন্তু আমরা মোটামুটি ভাগ করে নিতে পারি। in phonetics the tongue is divided into 5 parts, দেখো, টিপ, ব্লেড, ফ্রন্ট, ব্যাক এবং রুট। রুট মানে একদম যেখান থেকে লেগে আছে আর কি অঙ্গের সাথে, এই জায়গাটা। দ্য লিপস, লিপস তো মোটামুটি ইম্পর্টেন্ট, আমরা লোয়ার লিপের কাজ সবচেয়ে বেশি দেখি। লোয়ার লিপ ইজ কনসিডার্ড অ্যাক্টিভ আর্টিকুলেটর। হোয়েন দেখো লোয়ার লিপ মুভস টু দ্য আপার লিপ উই প্রডিউস বাইলেভিয়াল সাউন্ড, তাহলে লোয়ার লিপ আপার লিপের কাছে গিয়ে হচ্ছে বাইলেভিয়াল, লোয়ার লিপ দাঁতের সাথে মিলে হচ্ছে ল্যাভিওডেন্টাল। দেখো এই যেখানে হোয়েন দ্য লিপ লোয়ার লিপ অ্যাপ্রোচেস দ্য আপার ফ্রন্ট টিথ, ল্যাভিওডেন্টাল সাউন্ড প্রডিউস লাইক ফ ভ আর প্রডিউস। ইন দ্য প্রোডাকশন অফ ভাওয়াল সাউন্ডস লাইক উ, লিপের কাজ কি, রাউন্ড হয়ে যাচ্ছে না উ সাউন্ড করতে গিয়ে, লিপস প্লে a very important role called lip rounding. Therefore we can say that the active articulators are very important in the production of vowel sounds and consonant sound. Some are active articulators like the uvula and glottics, আরো আছে। প্যাসিভ আর্টিকুলেটর বাকিগুলো এক জায়গায় শুধু থেকে আছে, শুধু জিভ গিয়ে টাচ টুস করার মাধ্যমে বাতাসটাকে একটু ঘোরাফেরা করতে সাহায্য করছে। তাহলে প্যাসিভ আর্টিকুলেটর ইজ a position in the vocal tract which is involved in the production of sounds but it does not move. প্যাসিভ আর্টিকুলেটর হচ্ছে কি আপার লিপ, টিথ, alveolar ridge, palate, velum, pharynx, যেগুলো একদম স্থির অবস্থায় আছে। রিমেম্বার দ্যাট উইদাউট দ্য হেল্প অফ দ্য প্যাসিভ আর্টিকুলেটর উই ক্যানট প্রডিউস কনসোনেন্ট সাউন্ডস। এগুলো হয়তো মুভ করে না, কিন্তু দে আর অলসো ইনভলভড অ্যাক্টিভলি ইন দ্য প্রোডাকশন অফ কনসোনেন্ট সাউন্ডস। হ্যাঁ, কি কথা বুঝতে পারছো সবাই? জি স্যার। কি খুব জটিল লাগতেছে? না স্যার। জটিল বিষয়? নো স্যার। না স্যার, না স্যার। কিন্তু তোমরা তো ভয়ে মারা যাও, স্যার লিঙ্গুইস্টিক্স আছে, শেষ। এটা একদম প্র্যাকটিক্যাল একটা হিসাব, হ্যাঁ, এখানে আসলে ওরকম কিছু নেই। যাদের 9-10 ওই ব্যাকরণ বইটা সম্পর্কে বিশদ জানা মানে ধারণা আছে তাদের কাছে এটা কিছুই না। বাংলা ব্যাকরণ, তাই তো? তারপরেও এটা সিম্পল ব্যাপার, স্যার। এখানে তো আমরা যেটা বুঝতেছি একদম ক্লিয়ার পিকচার দিয়ে বুঝতেছি, অতএব এখানে টেনশন করার তেমন কিছু নাই। এখানে এখানে গল্প কাহিনী না, এটাই হচ্ছে সমস্যা। হ্যাঁ, গল্পের মতো করে বানিয়ে সানিয়ে লেখার কিছু নেই, আছে এই জায়গায় বানিয়ে সানিয়ে বলো। না স্যার। তোমাকে না স্যার, একদম সবকিছু অঙ্কের মতো একই। নাম্বার এটা, তুমি লিখবা অল্প লিখবা বেশি মার্ক, এরকম একটা ব্যাপারটা। এখানে বেশ অনেকে ভালো রেজাল্ট করে, এ প্লাস পাওয়া যায় এটাতে, সাহিত্য লেখার থেকে। আচ্ছা, হচ্ছে হিউম্যান আর্টিকুলেটরি সিস্টেম। এখন আমরা এই সিস্টেমটা নিয়ে একটু আলোচনা করি। দ্য আর্টিকুলেটরস ক্যান বি ডিভাইডেড ইন্টু টু কাইন্ডস। আমরা তো পড়লাম প্যাসিভ অ্যান্ড অ্যাক্টিভ। প্যাসিভ আর্টিকুলেটর যেটা আমরা পড়লাম কিছু, তাই তো, যেগুলো স্টেশনারি থাকে, আপার টিথ, রুপ অফ দ্য মাউথ, ব্যাক অফ দ্য থ্রট, মানে এখানে এর ভিতরে যে অঙ্গগুলো আছে। দিজ আর সাম এক্সাম্পল অফ প্যাসিভ আর্টিকুলেটরস। অ্যাক্টিভ আর্টিকুলেটরস লিপ অ্যান্ড টাং, লোয়ার লিপ বিশেষ করে, দে মুভ ডিস্টিংক্টলি ডিউরিং দ্য প্রোডাকশন অফ সাউন্ডস। এখন এইগুলোকে আমরা আলাদা আলাদা করে একটু দেখি। দেখো ফ্যারিংস কি জিনিস, একদম নিচ থেকে আলোচনা শুরু, এবার ভিতর থেকে। ফ্যারিংস ইজ আ টিউব। টিউব মানে কি, এটা পাইপের মতো নাকি? হ্যাঁ, এটা একটা পাইপ।
এই যে এখানে এটা পাইপ না, এই যে এখানে দেখা যাচ্ছে না, এই যে অংশটুকু, তাই তো, এই যেটা হচ্ছে গ্লটিস, আর এই অংশে থাকে, হ্যাঁ, এই অংশটুকু হচ্ছে ল্যারিংস, আর এইটুকু হচ্ছে ফ্যারিংস। এই যে দেখো ফ্যারিংস, ল্যারিংস, এইটা অন্তত তোমরা একটু ভালো করে দেখে নিবা। হ্যাঁ, মেসেঞ্জার নাই, শেয়ার করে দিলাম নি। আচ্ছা যাক, পরে আমি তারপর দ্য ফ্যারিংস ইজ আ টিউব হুইচ বিগিনস জাস্ট অ্যাবভ দ্য ল্যারিংস। তাহলে ল্যারিংসের উপরে ফ্যারিংস। ইট ইজ অ্যাবাউট 7 সেন্টিমিটার লং ইন উইমেন অ্যান্ড অ্যাবাউট 8 সেন্টিমিটার ইন মেন, and at its top end it is divided into two parts, one part being the back of the mouth and other being the beginning of the way through the nasal cavity. তাহলে nasal ক্যাভিটিতে এইখানে দেখতে পাচ্ছ, এই যে এই অংশটুকু হচ্ছে ফ্যারিংস, এর কিছু অংশ চলে গেল কোথায়, ওরাল ক্যাভিটিতে, আরটা চলে গেল এই যে ন্যাসাল ক্যাভিটি, হ্যাঁ, এইখান দিয়ে। তাহলে এই ল্যারিংসের উপরিভাগ থেকে ফ্যারিংস শুরু, ফ্যারিংস গিয়ে রাস্তা দুই ভাগে ভাগ হয়ে গেছে না। আমরা একটা কবিতা পড়ছিলাম না, দ্য রোড নট টেকেন, পড়েছি এখনো না পড়ি নাই? না স্যার। সেকেন্ড ইয়ারে পড়ি নাই, ওই যে অ্যাডভান্স রিডিং রাইটিংয়ে। মনে নাই। একটা ইয়েলো উডে দুই দিকে রাস্তা ভাগ হয়ে গেল, জি স্যার পড়েছি। পড়ছিলাম না, যে কোনটা নিব আমি। দেখো এখানে এই যে, হ্যাঁ, ফ্যারিংস ভাগ হয়ে গিয়ে ন্যাসাল ক্যাভিটিতে ঢুকছে, আর একটা হচ্ছে ওরাল ক্যাভিটিতে ঢুকছে। এইটুকু হচ্ছে ফ্যারিংস, একটা পাইপ, এই অংশটুকু একটা পাইপের মতো। তাই বলছে দ্য ভেলাম আর সফট প্যালেট। ভেলাম আর সফট প্যালেট তো আমরা বুঝতেছি কোন অংশটুকু হবে, এই জায়গায় না, এই জায়গায় সফট প্যালেট, যেখানে জিভটা পিছনে নিয়ে গেলে দেখবে যে নরম, আস্তে আস্তে দাঁতের জায়গা থেকে জিভটাকে আস্তে আস্তে ওই উপরের দেওয়াল দিয়ে, হ্যাঁ, রূপের মানে যেটা সিলিং বলছি, সিলিংয়ের মতো দিয়ে নিয়ে যাও, তালুতে নিয়ে গিয়ে দেখো নরম বেঁধে যাচ্ছে, ওই জায়গাটা হচ্ছে সফট প্যালেট। সফট প্যালেট is seen in the diagram in a position that allows air to pass through the nose and through the mouth. Often in speech, the velum is raised so that air cannot escape through the nose. ভেলামটা অনেক সময় উপরে দেওয়া হয় যেন নাকের ক্যাভিটি বন্ধ হয়ে যায়, ন্যাসাল ক্যাভিটি বন্ধ হয়ে যায় এবং পুরো বাতাসে যেন মুখের ভিতরে ঢুকে। That is one of the articulators that can be touched by the tongue. When we make the sound kha, খ করছো, দেখো নাক দিয়ে কি খ উচ্চারণ করলে নাক দিয়ে কি বাতাস বার হচ্ছে, খা খা খা, নাকের সামনে একটু হাত নিয়ে দেখো তো, বেশি সাউন্ড, বাতাসটা এমনি হালকা পাতলা বার হবে, কিন্তু বেশি ফোর্সফুল বাতাস বার হচ্ছে কিনা। খা খা, হ্যাঁ, গা। নাকের কোনো কাজ আছে? নাক চিপে ধরেও সাউন্ড উচ্চারণ করা যাবে কিনা? জি স্যার। জি স্যার। তাহলে ওই ভেলাম দিয়ে আমরা নাকের এই জায়গাটা বন্ধ করে দিচ্ছি। দেখো এই আমরা অনেক সময় দেখবা যে গ্রামের জমিতে পানি দেওয়া দেখছো কখনো, স্যালো মেশিন থেকে পানি নিয়ে এসে ড্রেনে করে নিয়ে যাওয়া হয় নালা দিয়ে। আমরা দেখি না যে একদিকের পানি নিয়ে যাওয়ার জন্য আরেক দিকের নালা বন্ধ করে দিই মাটি দিয়ে, যাতে এবার পানিটা ওদিকে যায়। এবার আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য ওই মুখটা বন্ধ করে দিই, আরেক দিকে মুখ খুলে দিই। হ্যাঁ, তো এই যে সফট প্যালেটটা, এইটা, হ্যাঁ, এটা করে কি এই জায়গায় আটকায় দিল মনে করো, তাহলে এই বাতাসটা পুরো এর ভিতর গেল, ঠিক আছে। অথবা দেখা যাচ্ছে আমি বেশি বাতাস নাকের ভিতর নিব, তখন এটা একটু আগায় আসলো, এটা তখন চিকন হয়ে গেল, এটা মোটা হয়ে গেল। এইভাবে বাতাসের প্রবাহটা কোন দিক দিয়ে যাবে সেটা নির্ধারণ করে হচ্ছে এই সফট প্যালেট। এটাকে হচ্ছে ভ্যালাম বা সফট প্যালেট। এবার বলছে দ্য হার্ড প্যালেট, সফট প্যালেট থেকে একটু সামনের দিকে এগিয়ে গেলে বাইরের দিকে, ইজ অফেন কল্ড দ্য রুপ অফ দ্য মাউথ। উই ক্যান ফিল ইট স্মুথ কার্ভ সফট, দেখো, সারফেস উইথ আওয়ার টাং। এবার হচ্ছে অ্যালভিওলার রিজ, এটা হচ্ছে কি বিটুইন দ্য টপ ফ্রন্ট টিথ অ্যান্ড দ্য হার্ড প্যালেট। হার্ড প্যালেট এবং উপরের দাঁতের মাঝখানে যে শক্ত অংশটুকু আছে। ইউ ক্যান ফিল ইটস শেপ উইথ ইউর টাং, একটু রাফ টাইপের না, একটু এবড়ো থেবড়ো, দাঁত এরিয়ার কারণে একটু দাঁত জিভ দিয়ে দেখো একটু টাচ করে একটু ঘষা মারো, ফ্রিকশন করো, দেখবো যে এবড়ো থেবড়ো একটা ভাব লাগতেছে। ইউ ক্যান ফিল ইটস শেপ উইথ ইউর টাং, ইটস সারফেস ইজ রিয়েলি মাস্ট রাফার দেন ইট ফিলস অ্যান্ড ইজ কাভার্ড উইথ লিটিল রিজেস, একদম রিজ বা উপরে একটা ওই শির হয়ে আছে। সাউন্ডস মেড উইথ দ্য টাং টাচিং হেয়ার সাচ এস ঠ, ড, কার্ল, alveolar. The tongue is of course a very important articulator and it can be moved into many different places with different shapes. The tongue is divided into different parts though there are no clear dividing lines. একই কথা বারবার বলেছে, দ্য ফিগার এখানে দেওয়া হয়েছে, এই যে টপ, একদম এই অগ্রভাগটা হচ্ছে টপ,
তারপরে এইখান থেকে যতটুকু আমরা লম্বা করতে পারি, টেনে বার করে নিয়ে যেতে পারি, এই পুরোটুকুকে বলা হচ্ছে কি ব্লেড। এইটুকু মনে করো ফ্রন্ট, এইটুকু ব্যাক, আর এইখান থেকে সৃষ্টি অংশটুকু হচ্ছে আমাদের রুট। এও দেখাচ্ছে, তাই তো? দিস ইউজ অফ দ্য ওয়ার্ড ফ্রন্ট অফেন সিমস রাদার স্ট্রেঞ্জ অ্যাট ফার্স্ট। যে ফ্রন্ট বলতে আমরা কোনটুকু বোঝাবো আসলে। দ্য টিথ, এবার হচ্ছে আপার এবং লোয়ার, আর ইউজুয়ালি অ্যাট দ্য ফ্রন্ট অফ দ্য মাউথ ইমিডিয়েটলি বিহাইন্ড দ্য লিপস। দ্য টাং ইজ ইন কন্ট্যাক্ট উইথ দ্য আপার সাইড টিথ ফর ম্যানি স্পিচ সাউন্ডস। সাউন্ডস মেড উইথ দ্য টাং টাচিং দ্য ফ্রন্ট টিথ আর কল্ড ডেন্টাল। দাঁত দিয়ে গেলে ডেন্টাল, যেমন দ্য, দ্য, থা, থা অ্যান্ড দ্য, দুটোই দেখো আমাদের উপরের দাঁতকে টাচ করছে। দ্য লিপস, এবার বাইরে একদম বেরিয়ে আসলো। লিপস আর ইম্পর্টেন্ট ইন স্পিচ, দে ক্যান বি প্রেস টুগেদার when you produce the sound brought into contact with the teeth as if v, or round to produce lip sound, vowel sound like u. Sounds in which the lips are in contact with each other are called bilabial, আর যেটা টিথের সাথে হয় সেটাকে labiodental। এই হচ্ছে আমাদের আর্টিকুলেটরগুলোকে বর্ণনা করা। হ্যাঁ, এখানে 7টা অংশ দেখিয়েছে, 7টা আর্টিকুলেটরকে আলাদা আলাদা করে ভাগ করে তারা বর্ণনা করেছে। কি বোঝা গেল তাহলে? আর্টিকুলেটর কি, কোনটা অ্যাক্টিভ আর্টিকুলেটর, কোনটা প্যাসিভ আর্টিকুলেটর, ভোকাল কর্ড কি, ল্যারিংস কি, ফ্যারিংস কি, কোথায় অবস্থিত, হার্ড প্যালেট, সফট প্যালেট, এগুলো কীভাবে কি, কোথায় কি কাজ করে সেগুলো। কি এ পর্যন্ত কারো সমস্যা আছে বুঝতে? না স্যার। না স্যার। আচ্ছা, এবার কোনটার কি কাজ এটুকু তো আর বলতে হবে না, বলতে হবে কোনটার কি কাজ। এতক্ষণ যা পড়ে আসলাম ওইটাকেই বারবার বলা হবে। হ্যাঁ, দেখো, দ্য মেকানিজম অফ আওয়ার আর্টিকুলেটর সিস্টেম মেনটেন্স দ্য ফলোইং প্রসিজার। কেমন? দ্য লাং, লাং মানে কি? ফুসফুস নাকি? সে কি করে? প্রোভাইডস আ স্টিডি ফ্লো অফ এয়ার থ্রু দ্য, দেখো, ট্র্যাকিয়া, হ্যাঁ, যেটা উইন্ড পাইপ বলা হয়, ল্যারিংস অ্যান্ড ফ্যারিংস, মানে ওই লাইন দিয়ে যে কটা আছে। ভোকাল ফোল্ডসগুলো কি করে? ল্যারিংসের ভাইব্রেট টু প্রডিউস সাউন্ড ওয়েভস, অ্যান্ড রেজোনেন্স হচ্ছে আমাদের ভোকাল ট্র্যাকের যে বিভিন্ন ধরনের আর্টিকুলেটরগুলো আছে সেগুলো কম্পন টম্পনের মাধ্যমে। দ্য ভোকাল ট্র্যাক মডিফাইজ দিস ওয়েভস অ্যাকর্ডিং টু দ্য পজিশন অফ লিপস, টাংস অ্যান্ড আদার অর্গানস ইন দ্য ওরাল ক্যাভিটি অ্যান্ড দাস ক্রিয়েট ডিফারেন্ট সাউন্ড কোয়ালিটিস। এটা একটু খেয়াল রাখো, এটা অনেক শর্ট কোশ্চেনে আসে। হ্যাঁ, হাউ দ্য আর্টিকুলেটরস প্রডিউস সাউন্ড, কীভাবে প্রক্রিয়াটা আমাদের বর্ণনা করতে হতে পারে। দ্য এয়ার অ্যান্ড দ্য প্রডিউস সাউন্ডস ওয়েভ মুভ আউট ইন্টু দ্য এনভায়রনমেন্ট থ্রু দ্য ওপেনিং অফ দ্য মাউথ অ্যান্ড নোজ। এইভাবে সাউন্ড তৈরি হয়ে শেষ হয়ে গেল। তাহলে এই যে ফুসফুস বা লাং, এখান থেকে ট্র্যাকিয়ার মাধ্যম দিয়ে সাউন্ড ল্যারিংস হয়ে, ফ্যারিংস হয়ে, একদম কখনো ন্যাসাল ক্যাভিটি, কখনো ওরাল ক্যাভিটির মধ্যে দিয়ে নাক মুখ দিয়ে বার হয়ে যাচ্ছে। আর এর ভিতরে এই সকল টাং টুং যা আছে, তাই তো, সবগুলো দিয়ে মডিফিকেশন করা, কন্ট্রাকশন করার মাধ্যমে সাউন্ডটাকে আমরা প্রডিউস করছি। এই ওকে, এ পর্যন্ত কি একটু ইমেজ তৈরি হলো কোনো? বলো। জি বাকিরা কি ঘুমাই টুমাই গেছো নাকি? না স্যার। না স্যার। ওকে, ভেরি গুড, জেগে আছো তো ভালো। এই যে দেখো, কেউ এক সুন্দর 2টা ছবি দিয়েছে, তাসমিম। এবার হচ্ছে ইংলিশ সাউন্ডস। তাহলে আমরা তো পড়েছি ইংলিশে কয়টা
অ্যালফাবেট আছে, লেটার্স আছে কয়টা? অ্যালফাবেটে লেটার্স আছে কয়টা? 26। তার ভিতরে 5 হচ্ছে কি ভয়েল লেটার্স, আর কয়টা? 5টা ভাওয়েল। হ্যাঁ, হ্যাঁ, 5টা ভয়েল লেটার্স আর 21টা কনসোনেন্ট। কনসোনেন্ট কয়টা? 21টা। 21টা। হ্যাঁ, এটা হলো লেটার্স, তাই তো। কিন্তু সাউন্ড আছে কয়টা? সাউন্ড আছে 44টা, বুঝতে পারছো? 44টা। দেখো, consonant or vowels are two different qualities of sounds that are found almost in all languages of the world. Consonants are defined as the sounds articulated by temporary obstruction in the air stream which passes through the mouth. The obstruction made by the articulators may be total or complete or partial. কোনটা পুরো অবস্ট্রাকশন হচ্ছে, বাধা হচ্ছে, কোনটাতে পার্শিয়াল বাধা হচ্ছে, or may merely cause slight friction. যেভাবেই হোক সাউন্ডটাকে আমরা ক্রিয়েট করতেছি। ইন দ্য আর্টিকুলেশন অফ দ্য কনসোনেন্টস অলমোস্ট অল আর্টিকুলেটর্স আর ইনভলভড, হোয়াইল ভয়েলস আর দ্য সাউন্ডস প্রডিউস উইদাউট এনি অবস্ট্রাকশন ইন দ্য ইয়ার পাস। তাহলে ইয়ার প্যাসেজে কোনো অবস্ট্রাকশন ছাড়াই যে সাউন্ডগুলো প্রডিউস হয় সেগুলো হচ্ছে ভাওয়েল। অ্যামং অল আর্টিকুলেটর্স অনলি দ্য টাং ইজ ইনভলভড ইন দেয়ার প্রোডাকশন। তাহলে এটা হতে পারে যে ভাওয়েল সাউন্ড তৈরিতে শুধুমাত্র কোন আর্টিকুলেটর কাজে লাগে? শুধুমাত্র কোনটা বলো? টাং, তাই তো, ভাওয়েল সাউন্ড তৈরিতে। অল ভাওয়েল সাউন্ডস আর ভয়েসড, সবগুলো ভয়েসড আবার, and all of them are oral sounds as during the production of them is soft palate is raised and hence the nasal cavity is completely blocked. In English there are 24 consonants and 20 vowel sounds. There are 24 consonant sounds and 20 vowel sounds. কিন্তু vowel representative লেটার আছে কয়টা আমাদের? 5টা, তাই না? হ্যাঁ, 5টা লেটার্স বাট সাউন্ডস 20। ইংলিশ কনসোনেন্ট সাউন্ডস, অতএব বারবার সংজ্ঞা করছি না। দেখো এখানে 24 দেওয়া আছে। ক্লাসিফিকেশন অফ কনসোনেন্ট সাউন্ডস প্লেস অফ আর্টিকুলেশন অনুসারে, অ্যাকর্ডিং টু দ্য প্লেস অফ আর্টিকুলেশন অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য ম্যানার অফ আর্টিকুলেশন, এইভাবে ভাগ করা হয়েছে। তো এটা আজকে আর শুরু করবো না, কারণ এটা নিয়ে অর্ধেক অর্ধেক আলোচনা করা যাবে না। আমরা আগামী দিন এই পুরোটা আলোচনা করব, লিখে লিখে খাতায় তোমাদের দরকার লিখতে হবে, এবং এইভাবে কোন কোন সাউন্ডটা হচ্ছে সেগুলোকে আলাদা করে বুঝতে হবে, ঠিক আছে? এইখানে মোটামুটি আমরা যদি আর্টিকুলেটরগুলোকে মনে রাখি তাহলে এখানে বুঝতে খুব একটা কঠিন হবে না। এটাই কিন্তু একটা ব্রড কোশ্চেন, বুঝতে পারছো, যেটা প্রায় ঘুরে ফিরে আসে বিভিন্ন articulation। হ্যাঁ বলো। এটা কি এবার আসছে নাকি বলছিলা? স্যার ম্যানার্সটা মেবি আসছে এবার। যাক, ঘুরে ফিরে আসে। কনসোনেন্ট ক্লাসিফিকেশন বেসড অন ম্যানার অফ আর্টিকুলেশন, এত সমস্যা নেই। তাহলে আগামী দিন আমরা এই অংশটা আলোচনা করবো, ঠিক আছে? কারণ এখানে একবারে আলোচনা না হলে অর্ধেক অর্ধেক হয়ে যাবে, আবার দেখা যাচ্ছে পুরোটা বুঝতে হবে। তো যতটুকু আমরা বুঝলাম আর্টিকুলেটর, তারপরে হচ্ছে আর্টিকুলেটরের নামগুলো, তারা কীভাবে সাউন্ডকে প্রডিউস করে সেইটা ডায়াগ্রাম সহ তোমরা একটু ভালো করে তৈরি করো। তবে মেইন একটা যে ডায়াগ্রাম বইয়ে যেটা আছে বা তোমাদের মতো করে তোমরা ওইটা একটু সুন্দর করে অঙ্কন করে নিজ নিজ ইনবক্সে জমা দিবা, মনে থাকবে? জি স্যার। জি স্যার। ওকে, এটা করতে হবে, না করলে পারে তোমার ভিতরে ইমেজটা তৈরি হবে না। যতই আমরা বইয়ে দেখি বা খাতায় দেখি আসে মনে করতে পারি যেটা তো আসেই, কিন্তু তোমার মধ্যে নিয়ে আসতে হলে অন্তত এই কাজগুলো করতে হবে। তাহলে আগামী দিন আমরা শুরু করবো এখান থেকে 3.8 ইংলিশ কনসোনেন্ট সাউন্ডস, এই জায়গা থেকে। আচ্ছা, তো এমনি সবার পড়াশোনা চলছে তো? জি স্যার। জি স্যার। ওকে, তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সাবধানে থাকো, সবার জন্য শুভকামনা থাকলো। সবাই ভালো থাকো, বাই। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম।